প্রিয় ডর ফ্যান্স, ডর নিয়ে যে কোনো আপডেট ঠিক সময়ে পেতে এখনই বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ডর মানে ভয়। পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 106তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শ্রোতা আমরা জানিয়ে রাখছি আমাদের এবারের ডরটি ধারণ করা হয়েছে পুরান ঢাকার এক পরিত্যক্ত ফ্ল্যাটে, এবং সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবে সুমন ও শান্ত। 4 জন বন্ধুকে নিয়ে ডরের 106তম যাত্রা শুরু হচ্ছে প্রিয় শ্রোতা। অন্নি, সাব্বির, মনির এবং রাহাত। অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শ্রোতা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বাংলাদেশের একমাত্র হন্টেড রেডিও রিয়েলিটি শো, যেটি হচ্ছে ডর। সুমন এবং শান্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অন দ্য স্পটে থেকে সংগ্রহ করে অধিভৌতিক নানা ঘটনা। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot DAARTAROT। আমি আবারও বলছি DAARTAROT। শুরু করছি আমরা ডরের 106তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবং শুরুতেই সুমন ও শান্তর অন দ্য স্পটে যাওয়ার সাউন্ড বাইট। ডর মানে ভয়। শান্ত, রাত তো কম হলো না, তাই না? রাত কম হয়নি, কিন্তু দেখো এখানে কত জাঁকজমক অবস্থা। কিন্তু ঘটনা হচ্ছে কি, এখানে যদি এই মুহূর্তে যে কেউ আসে তার মনে হতে পারে যে এই মুহূর্তে সন্ধ্যা, কিন্তু ঘড়ির টাইম আর পেটের অবস্থার কথা যদি চিন্তা করি তাহলে মনে হবে যে না, রাত হয়েছে এবং হচ্ছে, কারণ ক্ষুধা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তাই না? হ্যাঁ, আসো আজকে মানে ডর স্টোরি শোনার আগে, ঘটনাগুলো শুনবার আগে আমরা চলো খেয়ে নিই। কোথায় খাওয়া যায়? এই যে মিল ব্যারাকের এই পাশে দেখো কতগুলো আছে। ওকে, অনেকে হয়তো মানে একটু কনফিউজ হয়ে যাবে, কারণ আমি আর শান্ত এই মুহূর্তে পুরান ঢাকার রাস্তা দিয়ে হাঁটছি এবং বুঝতেই পারছেন যে আশেপাশে প্রচুর গাড়ির শব্দ এবং আমরা ফুটপাথ ধরে হাঁটছি। আর কোন জায়গাটা বললা? আমি যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে মিল ব্যারাক। আমি যদিও এই জায়গাটাতে আগে যাওয়া হয়নি, শান্ত আজকে নিয়ে যাচ্ছে, এবং ওখানে নাকি বেশ ভালো ভালো খাবার পাওয়া যায়, অনেক বিরিয়ানির অনেক দোকান আছে। সো আমরা একটা টেস্ট করতে চাই কোন একটা দোকানের বিরিয়ানি আছে, এবং ডেফিনেটলি শান্ত কিন্তু আজকে টাকাটা দিচ্ছে। হ্যাঁ, আজকে আমি সিরিয়াসলি টাকাটা দিচ্ছি। সিরিয়াসলি? এবার সবাই বুঝে গেছে এতদিন কার টাকায় চলেছে শান্ত। হ্যাঁ, মাঝে মাঝে তো হয়, কিছু ব্যাপার স্যাপার হয় না। ওকে ফাইন, তাহলে আমরা হাঁটতে হাঁটতে এবার খাওয়া দাওয়া করি। খুব বেশি একটা হাঁটতে হবে না, একদম সামনে কাছাকাছি আছে। রাতের খাবার শেষ করে আমরা পৌঁছে যাই লোহারপুলের একটি 5 তলা বাড়িতে, যেখানে আমাদের আজকের গন্তব্যস্থল। ওকে শান্ত, আই থিঙ্ক এই যে টেবিলটা মনে হয় একটু দূরে সরতে হবে, একটু দূরে সরানো দরকার আসলে। ওকে, তাহলে একটু কয়েকজনে ধরে টেবিলটা একটু চাপানোর ব্যবস্থা করো। আর এইদিকের তো জায়গাটা, সবাই এদিকে চলে আসেন আপনারা। আপনারা এদিকে বসলে আমাদের মাইকগুলো এদিকে থাকবে, দেন ওকে, এখান থেকে মনে হয় ঠিক হবে, তাই না শান্ত? মনে হচ্ছে। ওকে, তাহলে টেবিলটা একটু সরাই দাও। ওকে, সব গুছানো একদম ঠিকঠাক, পারফেক্ট। সবাই রেডি? হ্যাঁ, আমিও রেডি। সুমন, কি অবস্থা? এবং কিছুক্ষণ আগেও দেখেছি অনেকে একটু হাঁচি কাশি তৈরি হয়েছে, কারণ ধুলার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, জিনিসপত্র সরাতে হয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু এখানে বর্তমানে মানুষ থাকে না। কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগেও কিন্তু এখানে মানুষ থাকতো।
তাই না শান্ত? যতটুকু আমি শান্তর কাছে শুনেছি, এবং টোটাল ক্রেডিট গোজ টু শান্ত, কারণ এই জায়গাটা শান্তই খুঁজে বের করেছে এবং সে আমাকে জানিয়েছে। পরে ঘটনাটা শুনে আমার মনে হলো যে না, এটা একটা ইন্টারেস্টিং স্পট হতে পারে ডরের জন্য। দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করেছি যে এবার ডরটা আমরা এই বাড়ির এই ফ্ল্যাটটাতে আমরা ধারণ করব। এতটুকু আমরা বলে রাখি, আজকে আমরা যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে পুরান ঢাকার লোহারপুলের 5 তলা একটা বিল্ডিং এর, এবং 2 তলাতে হচ্ছে আজকে আমরা বসেছি। অন্যান্য ফ্লোর গুলা কিন্তু অনেক মানুষজন রয়েছে, মানে ফ্যামিলি বসবাস করে, বাট শুধু এই ফ্লোরটাতেই কোনো ফ্যামিলি নেই। এবং কেন নেই হয়তোবা অনেকে আন্দাজ করতে পারছেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনার আন্দাজটাকে আদৌ মিলবে সেটা হচ্ছে দেখার পালা। তো শান্ত, আজকে এক কাজ করে বরাবরের মতো স্পটের ঘটনা কেন সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে সেটা তো পরবর্তীতে জানানো হবে। আমরা বরং চলো সরাসরি ঘটনার দিকে চলে যাই। এবং আজকে আমরা যাকে দিয়ে শুরু করব, ডরের মূল জার্নিটা স্টার্ট করব, সে এর আগেও একবার ডরে এসেছে, চমৎকার একটা ঘটনা ছিল তার, সেটা সবার সাথে শেয়ার করেছে, এবং আমি আশা করি যে এখনো হয়তো বা তার সাথে আরো চমৎকার কিছু ঘটনা আছে যেটা আমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছে। সো আমরা যদিও পরিচয়টা জানি, কিন্তু যেহেতু নতুন মেম্বার এবং অনেকে হয়তো ভুলে গেছে, তো পরিচয়টা আরো একবার আমরা জানতে চাই। আচ্ছা, আমি আন্নি, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি এখন। ওকে আন্নি, গতবার যেই ঘটনাটা শুনেছিলাম আপনার, একটা বাড়িতে আপনারা ভাড়া গিয়েছিলেন, ওই আমার মনে আছে এখনো, একটা পোড়া একটা স্মেল পেতেন। সো এবং এই ঘটনার রেসপন্সটাও আমরা অনেক জায়গা থেকে পেয়েছি, অনেকের কাছে এই ঘটনাটা ভালো লেগেছে। তো যাই হোক, আমরা নতুন কি ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান, আমরা সেই ঘটনায় যেতে চাই। অ্যাকচুয়ালি নতুন না, এটা হচ্ছে তারও আগের ঘটনা। মানে এই লাস্ট যে ঘটনাটা তার কিছুদিন আগের ঘটনা, যেটা আমি এখন শেয়ার করতে চাচ্ছি। ওকে, আগের ঘটনার বেশ কিছুদিন আগে ঘটা। এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের একদম পরপরের ঘটনা, দ্যাট মিনস 2013 এর দিকের ঘটনা। তো আমার ভাইয়ার বিয়ে হয়, বিয়ের পর অনেক রিচুয়াল থাকে, আর আমার হোম ডিস্ট্রিক্টটা হচ্ছে নোয়াখালীতে। আচ্ছা, তো আমাদের ওখানে একটা রিচুয়াল যে বিয়ে যেখানেই হোক, বউকে গ্রামে নিয়ে এসে সবার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার একটা ঘটনা থাকে। তো দ্যাটস ওয়াই আমরা ঠিক করলাম যে ঠিক আছে, ভাইয়ার বিয়ের 1 উইক পরে যে আমরা সবাই মিলে গ্রামে যাবো। অ্যান্ড আমাদের আত্মীয় স্বজন ক্লোজ যারা আছে সবাইকে বলা হলো, সবাই গেল, সবাই সহ আমরা একসাথে যাচ্ছি। আমরা একটা গাড়ি নিয়ে নিলাম, আমার চাচার একটা গাড়ি নিয়ে নেওয়া হলো, আর আমার ভাবির ফ্যামিলির সবাইও গেল। তো আমরা সবাই মিলে গ্রামে রওনা দিলাম, পৌঁছলাম। সেখানে গিয়ে অনেক মজা করছি, অ্যান্ড সেখানে একটা ফাংশনের মতো অ্যারেঞ্জ করা হলো। তো সবাই আসছে, নতুন বউ দেখছে। যাই হোক, পুরোটা দিন খুবই হই হুল্লোড়ের মধ্যে দিয়ে কাটলো, একটা অকেশনের যেরকম এনভায়রনমেন্ট থাকে সেরকম ভাবেই। তো আমরা এতদিন পর সব রিলেটিভরা মিলে গেট টুগেদার হলো, তো এনভায়রনমেন্টটা খুবই হ্যাপি ছিল, অ্যান্ড আমরাও খুব এনজয় করতেছি। দেন প্রবলেমটা শুরু হলো রাতে, যে আমরা তো অনেক মানুষ। তো এখন আমাদের বাসায় যেটা হয়েছে, আমাদের বাসায় সব রুম ফিল আপ হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই মিলে। তো সেখানে এখন আর থাকার মতো স্পেস নেই। তো আমি আর আমার 4টা কাজিন, আমাদেরকে পাঠানো হলো আমাদের দাদির সাথে ঘুমাতে। বাট আমরা সবাই এতদিন পর একসাথে হয়েছি, তো আমরা তো, আর মেয়েদের যেটা হয় একসাথে 4-5টা মেয়ে, তার মানে ওই রাতে তার ঘুম হচ্ছেই না, গল্প গুজব চলছে। তো আমার দাদি আবার খুব বিরক্ত ফিল করে, উনি আমাদেরকে ধমক দিতেছে, চুপ কর, তোর সবাই ঘুমায় যাও। বাট আমাদের তো ঘুম আসবে না। তো আমরা এখন কি করবো ভাবতেছি। আমার বড় চাচা হচ্ছে সবাই লন্ডনে সেটেল, আর উনি গ্রামে একটা বাড়ি করে, ডুপ্লেক্স একটা বাড়ি করে, এন্ড বিশাল বড় বাড়ি। বাট ওনার বাড়িটা খালি ছিল। তো আমরা ডিসাইড করলাম যে একটা কাজ করি, আমরা ওই বাড়িতে গিয়ে ঘুমাই, তাহলে আমাদের কথাবার্তা বা আমাদের হই হুল্লোড়ে কারো কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, গেলাম আমার আরেক চাচার কাছে, ওই বাড়ির চাবি ছিলাম। উনি একটু বললো যে না, এখানে কষ্ট করে ঘুমায় থাকো, দরকার নেই এখানে যাওয়ার। এখন আমরা বললাম যে না না, সমস্যা নাই, আমরা পারবো, এখানে প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের অনেক জোরাজুরির পর হচ্ছে উনি আমাদেরকে পারমিশন দিল, এন্ড আমরা গেলাম ওখানে। যাওয়ার পর অনেকদিন পর বাড়িতে ঢুকলাম, মানে গেট টেট খুললাম। আর ওই বাড়িটা যেটা ছিল যে অনেক বেশি ফ্যাসিলিটি ছিল, যেজন্য আমাদের যাওয়ার আরেকটা যে
নর্মালি গ্রামের বাড়িগুলোতে হয় কি ওয়াশরুমের একটু প্রবলেম থাকে, দেন দেখা যায় ইলেকট্রিসিটি চলে গেলে প্রবলেম। আমার চাচার বাড়িতে আইপিএসও ছিল, সবই ছিল। তো আমরা ভাবলাম এখানেই সবচেয়ে বেস্ট হবে, আমাদের কোনো প্রবলেমই হবে না। আমরা 2টা রুম খুললাম, ভাবলাম যে এই 2 রুমের মধ্যে আমরা থাকি, বাকি রুমগুলো লক করা থাকুক, আর ড্রয়িং রুমটা ছিল। পুরো বাসাতে কি কোনো মানুষই থাকতো না? না, কোনো মানুষ থাকতো না। দোতলা একটা বাড়ি, অ্যান্ড উপরে কিছু বেডরুম ছিল, নিচে জাস্ট 3টা বেডরুম আর ড্রয়িংটা ছিল। তো আমরা আর উপরের দিকটাতে যাই নাই, ভাবলাম যে একবার আচ্ছা ছাদে যে ঘুরে আসি আমরা। তো ছাদে যাব, বাট ছাদের যে তালাটা ছিল সেটা আমরা আর খুলতে পারতেছিলাম না। তো পরে ওখানে ঘুরে টুরে চলে আসলাম। তারপর আবার আমরা সুইচ গুলো খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা তো ওখানে খুব বেশি যাই না, এই জন্য পাচ্ছিলাম না অনেক লাইটের সুইচ গুলো। কয়টার সময় ছিল সেটা? সেটা যখন প্রবাবলি রাতের 12টা 12:30 বাজে, যখন আমরা এই ঘোরাঘুরি করতেছি বাড়ির ভিতর। তারপর আসলাম, এসে এখন আমরা ঠিক করলাম ওকে ফাইন, আমরা একটা রুমেই থাকি, 2 রুম খোলার দরকার নেই, ওই রুমটা খুশি থাকুক, বাট আমরা একটাতেই থাকি। তো এই ঘরে গেলাম, সবাই বসে গল্প করতেছি। এর মধ্যে আমার এক কাজিন হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে, আর একজন একটু ঘুম আসতেছে, ও ঘুমায় যাবে এরকম ভাব। আমি আর আমার একটা কাজিন আমরা দুজনে কথাবার্তা বলতেছি। তখন যেটা হয় যে আমার যে কাজিনটা চ্যাট করতেছে ওর বয়ফ্রেন্ড ফোন দেওয়ার পরে ও আমাদের সামনে আর কথা বলতে চায় না। ও কি করে, ফোনটা নিয়ে চলে যায় অন্যদিকে। যে রুমটা আমরা খুঁজছিলাম ওই রুমের ব্যালকনি ছিল, ওখানে চলে যায়। তোরা এখানে কথা বল, আমি ওইখানে একটু আসতেছি। ও চলে যায়, আমরা আমাদের মতো গল্প করতে থাকি। আমরা খেয়ালও করি না যে ও কই আছে না আছে। তো বাড়িটার এনভায়রনমেন্ট এমন ছিল যে আমার চাচা বাড়িটা খুব অনেক বেশি জাঁকজমক করবে, অনেক বড় এরিয়া নিয়ে করবে, সেজন্য উনি কি করে বাড়িটাকে একটু আলাদা করে ফেলে মেইন বাড়ি থেকে। আমাদের বাড়িগুলোর সিস্টেম ছিল এমন যে মাঝখানে উঠোন থাকবে আর চারদিকে বাড়ি থাকবে। প্রত্যেকটা বাড়ির মেইন গেট থেকে আরেকটা বাড়ির মেইন গেটটা হচ্ছে মুখোমুখি হবে এরকম। বাট আমার চাচার বাড়িটা একটু আমার মেসো চাচার বাড়ির পিছন দিকে অনেক স্পেস নেওয়ার জন্য একটু দূরে চলে গেছে। আর যেটাতে হয়েছে মেইন বাড়ি থেকে ওই উনার বাড়ির একটা পোর্শন শুধু দেখা যেত, বাট ওটার চারো পাশে ছিল হচ্ছে বাঁশঝাড়। আর একটা দিকে উনি বাঁশটা কেটে রোডের মতো করে নিছিল। তো ওই জায়গাটা অন্ধকার থাকতো সবসময়। আর বাড়ির চারদিকে উনি খুব ভালো মানে সিকিউর করার জন্য ওয়াল টোয়াল দিয়ে রাখছে। আর অন্য কারো বাড়িতে যেটা ছিল না, এই জন্য ওই বাড়িটা একটু আলাদা আলাদা সবসময় মনে হতো। তো এখন যেটা হয়েছে যে এর মধ্যে আমরা হঠাৎ করে একটু সাউন্ড শুনতে পাই, না কেউ বোধহয় ছাদের উপর দিয়ে বা আমাদের দোতলায় যেটা হয় যে দোতলার 4টা রুম আর এরপরে একটা রুমের সাথে বেলকনি থেকে মানে ওটা ছাদ করে দেওয়া, উপরে আর কোনো কিছু নাই, বারান্দাটি ছাদের মতো করে দেওয়া। তো আমাদের মনে হয় যে ওই জায়গাটাতে বুঝে কেউ হাঁটতেছে। আমরা একবার ভাবলাম যে আমার ওই কাজিন কি আপু কি তাহলে ওখানে চলে গেল কিনা, কিন্তু ওই রুম তো লক করা, ওখানে কিভাবে যাবে। তারপর ভাবলাম চোর টোর কিনা, কারণ গ্রামে তো আশেপাশে অনেক গাছ আছে। আর যখন গ্রামের একটা ব্যাপার হচ্ছে কি, যখন শুনে যে না বাইরে থেকে অনেক মানুষ আসছে, তখন তাদের মধ্যে চুরি স্বভাব থাকে। মানে আমাদের গ্রামে ছিল আমাদের অনেক কিছু মোবাইল টোবাইল গেলে চুরি হয়ে যেত। ভাবলাম যে ওরকম কিছু আসছে কিনা, আর হয়তো সামহাও জানছে যে আমরা 4 জনই আছি এখানে। তো আমি কি করলাম, আমার বাসায় আমার ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া এরকম তোমরা কি কাউকে দেখতেছো, বা ছাদটা তো দেখা যায় আমাদের বাসা থেকে, কাউকে দেখতেছো ছাদে উঠছে? তো ভাইয়া টর্চ মেরে দেখলো যে না, কেউ তো নাই ওখানে। কি ভাই কি আসছিল আপনার বাসায় দিকে? না, ভাইয়া আসে না, ভাইয়া আমাদের বাসা থেকে দেখা যাচ্ছে, মানে ছাদটা দেখা যেত, নিচের অংশটা দেখা যেত না। দেখলো, ভাইয়া বললো যে না কাউকে তো দেখতেছি না, তোরা এমনিতে ইয়ে করতেছিস। পরে আমরা বললাম ওকে ফাইন, ভাইয়াও আসছে এতদিন পরও এনজয় করুক, আমরা আর কাউকে বদার না করি। তো তারপর আমরা ওটা পাত্তা দিই নাই, ভাবছি এমনিতেই হয়তো কোনো সাউন্ড হয়েছে। এখন আমার কাজিন যে সেই গেল কথা বলতে, ও তো আর ফিরতেছে না। ভাবলাম ও আচ্ছা অনেকদিন পর হয়তো কথা বলার সিচুয়েশন পাইছে, কথা বলতেছে, ফাইন বলুক। এর মধ্যে আমার একটা কাজিন ঘুমাই গেছে, আমি আর আরেকটা কাজিন, ও আমার ছোট। আমরা দুজন কথা বলতেছি প্রায় তখন রাত 1:30টার মতো। তখন আস্তে আস্তে আমাদের হচ্ছে যে কেমন যেন মনে হতে থাকে যে বারান্দা দিয়ে কেউ যাচ্ছে। তো আপু তো ওই ঘরের বারান্দায়, ও আমাদের বারান্দায়, মানে প্রত্যেকটা রুমের সাথে একটা বারান্দা ছিল, এই বারান্দাতে আসার কথা না। দেন আবার মনে হচ্ছে যেন ডাইনিং এ কেউ যাচ্ছে, পানি ঢালতেছে এরকম আওয়াজ, গ্লাসে পানি নিচ্ছে,
কিন্তু আমরা ডাইনিং এ গিয়ে দেখলাম কেউ নাই। মানে কি পানির নেওয়ার শব্দ পাওয়ার পর পরে গিয়েছে? ফার্স্ট ভাবছি যে বুঝি আপু, দেন আবার একটু পরে মনে হলো যে না আপু তো এখানেই আছে, আচ্ছা যাই আমরা গিয়ে পানি টানি খেয়ে আসি, ওর একটু পিঞ্চ করে আসি, এরকম একটা ইন্টেনশন নিয়ে আমরা গেলাম ডাইনিং এ। যে দেখি যে না কেউ নেই সেখানে। এবং পানি খেলে যে একটা গ্লাসের হ্যাঁ, এই অবস্থা থাকে ওই ধরনের কোনো সিমটমই ছিল না, বাট মানে গ্লাসটা যে জায়গায় থাকার কথা ওই জায়গাটা থেকে একটু দূরে আছে, বাট যেটা হয়েছে যে গ্লাসের উপরে একটা ইয়ে দিয়েছিল, কিছু একটা রাখা ছিল, ঢেকে রাখা ছিল, কিন্তু ওইটা অনেকটা সরে গেছে। এখন ভাবলাম যে আমরা কি সরে রেখে আসছি, ফার্স্ট আমাদের মনে হতে থাকে এরকম কিছু। আর বেসিক্যালি আমরা ঢাকায় বড় হয়েছি, সেজন্য আমাদের ভিতর ভয় বা কিছু এই ধরনের ফিলিং গুলো অনেক কম ছিল। আমরা চারজনই মোটামুটি ভালো রকম সাহসী ছিলাম। প্ল্যান ছিল যে আপুর কথা শেষ হলে আমরা সবাই মিলে পুকুরে যাব। আর ওই বাড়িতে হ্যাঁ, কারণ ওই বাড়িটার আরেকটা ফ্যাসিলিটি যে জন্য আমরা ওখানে গেছি, ওটার ঠিক পাশেই ছিল পুকুর। এক পাশে ছিল পুকুর, আরেক পাশে বাঁশঝাড়ের পিছনে ছিল হচ্ছে কবরস্থান। বাট আমাদের অত ভয়টা লাগে নাই। তো এখন আপুর কথা শেষ হচ্ছে না, যাক আমরা পানি খেয়ে আসছি, দেখি কি ওই ঘরের আপু যে ঘরে বেলকনিতে গেছে ওই ঘরের দরজাটা লক করা। ভাবলাম আপু বোধহয় কথা বলতে বলতে আমাদের যন্ত্রণার জন্য লক করা রাখছে, যে আমরা ছেলেছেলি করতেছি। তারপরে কিছু বলি নাই, যাক আমরা চলে আসছি, এসে কথা বলতেছি। এরপর আমাদের মানে এই ফিলিং গুলো অনেক বেশি বাড়তে থাকছে, মনে হচ্ছে কেউ বাইরের দরজা নক করছে। গিয়ে দেখতেছি না কেউ নাই। তারপর উপরতলায় কেউ মনে হয় হাঁটাহাঁটি করতেছে, অথবা ঘরের হচ্ছে সব ফার্নিচারের উপর কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। তো মনে হচ্ছে যে কেউ কাপড় টান দিলে যেমন সাউন্ড হয় বা পর্দা সরালে যেমন সাউন্ড হয়, এরকম সাউন্ড আমরা পাচ্ছি। আর আমার ওই কাজিনের কোনো খবরই নেই। দেন আমরা ভাবলাম যে আচ্ছা ওকে একটু খুঁজি। এখন আমরা গিয়ে ওই ঘরের দরজা খুলতে গিয়ে দেখি সেটা মানে ফার্স্টে যে এমনিতেই বুঝি লাগাই রাখছো, তখন আমরা আর ওকে বদার করিনি। পরে যখন ওকে খুঁজতে গেছি তখন দেখি যে ওটা মানে ভালো রকম লক করা। তো এখন খুলতেছি না, ওকে ডাকতেছি আপু করে, বাট ওর কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। ভাবলাম যে আচ্ছা ওকে ওখান থেকে চলে গেছে, ভিতর থেকে হয়তো লক করে বের হয়ে উপরের দিকে চলে গেল। উপরে সিঁড়ি দিয়ে উঠলাম, বাট উপরের সিঁড়িতে আমরা যখন উঠতেছি মনে হচ্ছে আমাদের পিছন থেকে কেউ উঠতেছে। এরকম করতে করতে একটু পরে আমাদের মনে হচ্ছে আমরা ঘরে স্মেল পাচ্ছি। আর স্মেলটা হচ্ছে অনেকটা ওই যে মানুষ মারা গেলে যে জ্বালায় না, যে এই ধরনের জিনিসগুলো, যে কাফনের যে স্মেলটা থাকে এই টাইপের স্মেল পাচ্ছি। তো মানে তখন আমরা ভালো রকম একটু ভয় পাওয়া শুরু করছি যে কি হচ্ছে আসলে। আপুকেও কোথাও খুঁজে পাচ্ছি না। আপুকে কি ফোন দিয়েছিলেন যে পাচ্ছেন না যখন? তখন আপুকে ফোন দিয়েছিলাম, বাট আমাদের ওই যে আপু যে জন্য আমাদের রুম থেকে বের হয়ে গেছিল, গ্রামে নেটওয়ার্কের প্রবলেমটা অনেক বেশি ছিল। আর এই সময় যে ডাকাডাকিও করেছেন কোনো রেসপন্স পাচ্ছেন না? কোনো রেসপন্সই পাচ্ছি না। আর তখন অলরেডি সবাই সারাদিন এত দৌড়াদৌড়ি করার কারণে ম্যাক্সিমামই ঘুমাই গেছে, কাউকে আমরা ডিস্টার্বও করতে পারছিলাম না। আর আপুর কোনো রেসপন্সই নাই। এর মধ্যে ওর ফোন দিচ্ছি, বাট ও হচ্ছে সেটা আনরিচেবল, মানে হয়তো নেটওয়ার্কের কারণে হচ্ছে না। তখন আইসা আমরা রুমে ঢুকছি এন্ড খাটে এসে বসেছি। কেন জানি মনে হচ্ছে আমাদের আশেপাশে কিছু ঘোরাঘুরি করতেছে এন্ড এই স্মেলটা অনেক বাড়তেছে। এভাবে করে অনেকক্ষণ গেল, তারপর আমরা এর মধ্যে দোয়াদুয়ত পড়তে শুরু করছি। আমার যে কাজিন ঘুমাচ্ছিল ওকে ডাক দিছে, ও ঘুমের ছুটে বলতেছে যে তোরা ফাইজলামি করিস না আমার সাথে, ঘুমাইতে দে। বাট আমি আর আরেকটা যে কাজিন ছিল আমার ছোট বোন ঘুমাতে পারতেছি না। আমরা দুজনেই অনেক ভয় পেয়ে গেছি এন্ড ও আমার দিকে তাকায় আছে, কিছু বলতে পারতেছে না, আমি কিছু বলতে পারতেছি না। মনে হচ্ছে বাড়ির চারদিকে বুঝে অনেক মানুষ চলে আসছে, এরকম একটা ফিল হচ্ছে। যেমন লাইক রাস্তাঘাটে যেমন অনেক মানুষ যাচ্ছে, চারদিকে কথা বলতেছে, মনে হচ্ছে এরকম চারদিকে অনেক কথার আওয়াজ পাচ্ছি আমরা, কিন্তু চিল্লালেও কেউ অ্যান্সার করতেছে না। তো এভাবে করে অনেকটা টাইম কেটে যায়। দেন আমরা আয়তাল করছি যা যা পারি বলতে থাকি। অ্যান্ড একটা টাইমে যে ফজরের আজান যখন দেয় তখন হচ্ছে এই ফিলিং গুলো আস্তে আস্তে আমাদের কমতে থাকে। মনে হয় স্মেলটা কমে আসতে আসতে আশেপাশে মানুষজনের যে শুধু কি স্মেলটাই টের পাচ্ছিলেন নাকি পাশাপাশি আরো অনেক কিছু, লাইক দরজায় টোকা দেওয়া, কেউ হাঁটাহাঁটি করছে, পুরো বাড়ি জুড়ে মনে হচ্ছে অনেক মানুষ, কিন্তু কাউকে আমরা দেখছি না।
আচ্ছা। তো পরে ফজর আজানের পর হচ্ছে এই ব্যাপারগুলো অনেকটা কমে আসছে, আর গ্রামে সবাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো ফজর আজানের পর মোটামুটি সবাই উঠে গেছে। তখন আমরা যখন আমার চাচাকে, উনি আসছে আমাদের চেক করতে, তখন ওনাকে ডাক দিলাম। তারপর উনি আসলো ভিতরে, আসার পর বললাম যে আপু এখানে গেছে ওই ঘরটাতে, বাট কোনো রেসপন্স নাই। দেন উনি চাবি নিয়ে আসলো, ওই ঘরে একটা চাবি ওনার কাছে ছিল। রুমটা খুললো, বাট রুমেও কোথাও নেই। তো বারান্দায় গিয়ে দেখি আমরা বারান্দার একটা কর্নারে আপু বসে আছে, স্টিল হয়ে, ওর হাত পা যা আছে সব ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, এন্ড ওর কোনো মুভমেন্ট নাই। মানে সে কি মানে পুরো সেন্স আছে? সেন্স আছে বলতে মানে সে জাস্ট তাকায় আছে এক এক দিকে, কোনো এক দৃষ্টিতে তাকায় আছে, কোনো ইয়ে নেই। আমরা একবার তো অনেক ভয় পেয়ে গেছিলাম, বাট পরে ফিল করলাম না ও ব্রিথ করছে। সো মানে ওকে কোনোভাবে আমরা তুললাম, বাট ওর শরীরের ভার ছেড়ে গেছে, ও কোনো হাত পা নড়াচড়া করতে পারতেছিল না। ওকে নিয়ে আসলো ঘরে। দেন নিয়ে আসার পরে আমার দাদি যারা ছিল অনেক করে দোয়া দুধ পরে ফুটো দিল, বাট কোনো কিছুতে কোনো কাজে দিচ্ছিল না। অ্যান্ড যেহেতু মানে এত ভালো একটা এনভায়রনমেন্ট ছিল, তার মধ্যে আমাদের আরো 2-3 দিন স্টে করার কথা সেখানে, কিন্তু সব ক্যান্সেল করে পরদিনই আমরা চলে আসি সবাই। আলটিমেটলি ওই রাতে হয়েছিলটা কি? ওনার এইভাবে হয়ে যাওয়ার কারণ মানে আমাদেরকে সবাই তো আগে থেকেই মানা করতেছিল যে ওখানে যাওয়ার জন্য, বাট আমরা আমাদের পাকনামি দেখাই দেখিয়ে গেছি। যেটা হয়েছে আমরা জানতাম না অনেক কিছুই। এই বাড়িটা করার আগে একটা স্টোরি ছিল যে আমার বড় চাচা একটু পাওয়ারফুল, লন্ডন এস্টাবলিশড, দেন এই গ্রামে ওনার প্রভাবটা অনেক বেশি। তো উনি চাচ্ছিল ওনার বাড়িটা পুরো গ্রামে, ইভেন মানে পুরো এলাকাতে সবচাইতে হাইফাই একটা বাড়ি হবে। তো উনি বাড়িটা অনেক বড় করতে চাইছে, বাট যতটুকু জায়গা ওনার পাওয়ার কথা তার চাইতে অনেক বেশি জায়গা উনি নিয়ে নিয়েছে। আর ওই জায়গাটা নেওয়ার জন্য বাসঝাড়ের পিছনে যে কবরস্থানের পোর্শনটা ছিল সেটা অনেকটা ওনার বাড়ির ভিতরে নিয়ে আসে। আচ্ছা। ওই জায়গাটুকু 1/3 হবে যেটা কবরস্থানের উপরে তৈরি করা। আচ্ছা। তো ওনাকে তখন অনেক মানা করা হয়েছিল, বাট উনি শুনে নেই কারো কথা, যে এই অংশটাতে এখন নতুন কারো কবর নাই, এখানে অনেক আগে কবর ছিল, এই জন্য উনি নিয়ে আসছে সেটা। তারপর থেকে যেটা হয়, আমার বড় চাচা তার ফ্যামিলি যখন বাংলাদেশে আসে তারা ওই বাড়িতে স্টে করতে পারে না। এরকম কোনো কিছু তাদের সাথেও হয়। বাড়িটা এখন কি অবস্থা? বাড়িটা পুরোই হরর। মানে ওইটাতে হচ্ছে এখন একটা কাজের লোক আছে যাকে টাকা পয়সা দেওয়া হয়, সেও থাকে আমার বাড়িতে। সে যে ওটা পরিষ্কার করে সবকিছু গুছিয়ে গাছায় দিয়ে রাখে, কিন্তু ওখানে থাকে না কেউ। এখন ওখানে আমাদেরকে গ্রামে কেউ কিছু বলে নাই। দেন আমরা যখন ব্যাক করি, তারপর আসার পরে আমরা জানতে পারি যে এই জন্য আমাদেরকে আমার দাদি মানা করতেছিল, সবাই মানা করতেছিল, বাট যেহেতু এত মানুষের ভিতরে এত স্টোরি তো আমাদেরকে বলা সম্ভব ছিল না, তো জায়গারও প্রবলেম ছিল, সেজন্য তারা অ্যালাউ করছে। বাট এইরকম প্রবলেমের কারণে আমার বড় চাচির নাকি বেশ কিছু প্রবলেম হয়ে গেছিল। ওই বাড়িটা করার পর থেকে এখন পর্যন্ত একবার এসে গেছে, এরপর আর কখনোই আসে নাই। ওকে, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনার যে আপু রুমে লক ছিল, তো উনি আসলে কি দেখেছিল? কোনো কিছু দেখে কি উনি কোনো কিছু দেখে বা কোনো একটা কিছু ফিল করে, বাট এখন পর্যন্ত ওটা বলতে পারেনি। আর ওর এই ট্রমাটা কাটিয়ে উঠতে অনেক দিন লাগছে। দেন আসার পর ওকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, দেন যত ধরনের ট্রিটমেন্ট আছে সব করার পর মোটামুটি 2-3 মাস পর একটা নর্মাল লাইফ একটু করে। ওই রাতে সে কোনো কিছু কি দেখেছে সে বলতে পারছে না। ইভেন তারা ওগুলো কিছু জিজ্ঞেস করলেও অনেক বেশি ভয় পেয়ে ওর কথাবার্তা বন্ধ হয়ে যায়, এক ধরনের খিচুনির মতো চলে আসে। এখনো মানে এখন তো আমরা কেউ বলি না, তখন যদি ওকে জিজ্ঞেস করা হতো দেন এমন হতো। তারপর যে ওর ডাক্তার যেটা বলে যে ওর সাথে এটা নিয়ে আর কথাই বলতে না, ওকে ভুলার জন্য অদ্ভুত একটা মিস্ট্রি রয়ে গেছে আসলে। তবে একটা ব্যাপার কি সুমন, তুমি দেখছো যে কবরস্থানে একটা অংশ যখন বাসায় ঢুকে গেছে এবং ওনারা যখন শুনছিলেন যে আশেপাশে মানুষজন কথা বলছে, কে জানে আসলে ওরা কে ছিল। আমি সেটাই বলছি যে না হলে এত মানুষের অস্তিত্ব পাচ্ছে অথচ কাউকে দেখতে পাচ্ছে না। আসলে কি বাড়িটা খালি থাকে? মনে তো হচ্ছে না, কেউ না কেউ বাড়িটা ইউজ করছে হয়তো। আর ইভেন আমার আপুর এখনো যেটা প্রবলেম হয় যে ও এখনো কখনো মানে একা একা ওয়াশরুমে যাবে, তখন ওর বাইরে কাউকে থাকতে হয়। ভয় পেয়েছে, ওর এই ভয়টা এত ডিপলি রয়ে যায়, তো মাঝে মধ্যে ঘুম থেকে লাফায় ওঠে, একা থাকলে হঠাৎ করে চিৎকার করে ওঠে। কত ওর এইজ আমার থেকে 2-3 বছর মানে প্রাপ্তবয়স্ক একজন মানুষ। সেটা বলছি যে বাচ্চা হলে না হয় একটা কথা ছিল, একটা প্রাপ্তবয়স্ক মানুষ যখন এভাবে ভয় পায় সেটা আসলে মানে কোনো লজিক। ইভেন আমরা যেটা জানতে পারছি যে ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে আপু ভাইয়ার সাথে কথা বলতে বলতে একটা টাইমে রেসপন্স
রেসপন্স করা বন্ধ করে দেয়। আচ্ছা, উনি যখন ফোনে একটা সময় আর কোনো ও কিছু কোনো কথা বলছে না। কথা বলতে এরপর ভাইয়া আধা ঘন্টার মতো তার সাথে জাস্ট কথা বলার ট্রাই করতেছিল, কিন্তু রিচ করতে পারতেছিল না। ভাইয়া ভাবছে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বা অন্য কিছু, হয়তো ঘুমায় গেছে, সারাদিন টায়ার্ড ছিল, সেজন্য ভাইয়া একটা টাইমে ফোনটা কেটে দেয়। বুঝতে পেরেছি। মানে ফাইনালি একটা ঘটনা আমরা জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আছে, এরকম একটা লজিক আমরা পেলাম। বাট আসলে আপনার আপু কি দেখেছে এটা একটা মিস্ট্রি হয়ে গেল পুরো ডরের টিমের কাছে, সবাই আমরা যারা ইভেন আমাদের কাছেও। ওকে, তবে একটা অনুরোধ থাকবে আপনার কাছে, যদি কখনো সেই মিস্ট্রিটা জানতে পারেন প্লিজ লেট আস নো। অবশ্যই আমরা জানতে চাই যে আসলে উনি কি দেখেছিল। তো আরো একবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুরো ডট টিমের পক্ষ থেকে যে আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন। এবং এরকম ভাবে যারা এর আগেও ডরে এসেছেন, যদি এর পরবর্তীতে আপনাদের সাথে কোনো ঘটনা কালেকশনে আসে, আপনাদের নতুন কোনো এক্সপেরিয়েন্স হয়ে থাকে, কিংবা আপনার আশেপাশের কারোর সাথে কোনো এক্সপেরিয়েন্স ঘটে থাকে, আপনি যদি শেয়ার করতে চান প্লিজ যোগাযোগ করতে পারেন আগে যেভাবে ডরে যোগাযোগ করতেন আসার জন্য। সো আন্নি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনি শুনছেন ডর 106তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে এখানে 4 জন বন্ধুর জীবনের যে অধিভৌতিক ঘটনাগুলো আছে সেটা প্রকাশ পাচ্ছে। আমরা একে একে এদের প্রত্যেকের জীবনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যাকে বিশ্বাস করা যায় না এমন কিছু ঘটনা, কাকতালীয় ঘটনা কিংবা অধিভৌতিক ঘটনা, সেগুলো শুনবো। এবং আমরা আবারও ফিরছি ঠিক সেখানটায় যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। সো আন্নির ঘটনা তো শোনা হলো এবং হোপসো যে আপনাদের কাছে অনেকেরই ভালো লেগেছে। এবার হচ্ছে আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই, এবং এই পরবর্তী ঘটনাটা একটু অন্যরকম। আজ থেকে 1 কিংবা 2 এপিসোড আগে কিন্তু একটা ঘটনা ডর টিম ঘটিয়েছিল প্রথমবারের মতো, এবং আজকে সেটা দ্বিতীয়বারের মতো ঘটাতে যাচ্ছে। আমরা প্রথমবার একজন বৃদ্ধা মহিলার কাছে গিয়েছিলাম তার ঘটনা জানার জন্য। আমাদের ডর টিমের শান্ত সেখানে গিয়ে তার বাসায় গিয়ে তার এক্সপিরিয়েন্স রেকর্ড করে নিয়ে এসেছিল, যেহেতু সে আসতে পারেনি। আরো একবার আরেকটা ঘটনা ঘটেছে, আমরা আরো একটা দুর্দান্ত ঘটনার সন্ধান পেয়েছি, যিনি আমাদের সাথে সামহাও কোনো না কোনো কারণে জার্নিতে যোগ দেওয়া যার জন্য পসিবল ছিল না, এবং আমরা তাকে রিচ করেছি। শান্ত আবারও চলে গেছে এবং শান্ত গিয়ে এই ঘটনাটা রেকর্ড করে নিয়ে আসছে। তো চলুন আমরা এবার সেই ঘটনাটা শুনি, কি ধরনের এক্সপেরিয়েন্স শান্ত ধারণ করে নিয়ে এসেছে আমাদের জন্য। চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আর সাথে আছে শান্ত, সুমন এবং আরজে কিবরিয়া। এবং রীতিমতো আমরা ঘটনা শুনছি একের পর এক, এবং আরো একটি ঘটনায় চলে যেতে যাচ্ছিলাম। তবে সেই ঘটনায় চলে যাওয়ার আগে যে ঘটনাটি বলবে আজকে আমাদেরকে, তো তার নামটা এবং পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আমি পুরাতন ঢাকা সালেহানগর থেকে। আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যেতে চাচ্ছি, কি ঘটেছিল আপনার সাথে? যে আমি মূলত আজকে যে ঘটনাটি বলবো সেটি অ্যাকচুয়ালি ঘটেছে আজ থেকে 8 থেকে 10 বছর আগে। আমাদের বাসাটা সালেহানগরে একটু গলির ভিতরে। তো আমাদের বাসাটা অ্যাকচুয়ালি প্রথমে একটু বিবরণ দিতে চাই, তাই সবার বুঝতে সুবিধা হবে। আমাদের বাসাটা আমার দাদার আমলের বাড়ি। বাড়িগুলো যে পুরাতন বাড়িগুলো থাকে না, যে ইট সুরকি বালু ওই রকম। আর এক সাইডে হলো এরকম একতলা বাড়ি, আরেক সাইডে হলো একটু টিন শেডের মতো। তো আমি যে তখন যে রুমটা আমার ছিল, আমি যে রুমটাতে থাকতাম, ওই রুমটা ছিল বাড়ির একবার এক সাইডে। তো আমার রুমের পাশে 2টি গাছ ছিল। তো আমি সবসময় একাই থাকতাম আমার রুমে, আমার সাথে কেউ রুম শেয়ার করতো না। তো ছোটকাল থেকে আমি একাই থাকতাম। তো প্রায় দেখা গেছে এই গাছ থেকে পরে না রাত্রে পাতা ঝরে পড়তো, তারপর বাতাস বেশি হলে ডাল ভেঙে পড়লে আওয়াজ হতো। তো ছোট ডাল পড়লেও তো আমি রুম থেকে আওয়াজ পেতাম। তো এইগুলো তো আমি অভ্যস্ত ছিলাম। বাসাটা এত পুরাতন ছিল যে বিড়াল হেঁটে গেলে ছোট ডাল ভাঙলেও বোঝা যেত যে ছাদে কিছু পড়ছে। তো যখন থেকে ঘটনাটা শুরু, দেখা গেল বিড়াল হাঁটা বা ডাল ভেঙে পড়ছে এরকম কিছু না, এর চেয়ে ভারী কিছুর আওয়াজ অনুভব করতে থাকলাম। মনে কোনো মানুষ হেঁটে যাচ্ছে। ঠিক কোথায়, মানে কোথায় হেঁটে যাচ্ছে? মানে ছাদে রেলিং দিয়ে হাঁটছে, আবার মানে আমার মনে হচ্ছে আমার গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, একটু ভারী পা। তো এরকম প্রথম কয়েকদিন আমি এটা খুব একটা গুরুত্ব দিইনি, ভাবছি হয়তো বিড়ালই হেঁটে যাচ্ছে। তো দিন দিন আওয়াজটা একটু বেড়ে যাচ্ছে।
পরে দেখি না, বিড়াল হাঁটলে বা একটা ডাল ভেঙে গেলে যেরকম আওয়াজটা এর চেয়েও বেশি আওয়াজ, একটা ভারী মানে একটা লোহার কিছু টেনে নিয়ে যাচ্ছে এরকম কিছু। ঠিক কোন সময়টার কথা আপনি বলছেন? এইটা অ্যাকচুয়ালি ঘটতো বেশিরভাগ সবাই যখন ঘুমে যেত 12টা 1টার পরের দিকে। তো গলির ভিতরে বাসা, তো 12টা 1টার দিকে গলিটা একবার নীরব হয়ে যায়, তখনই আর কি সাউন্ড একবার ক্লিয়ার শোনা যেত। তো প্রথমে যখন এই আওয়াজটা পেতাম, প্রথমে একটু ভয়ও লাগতো না ঠিক। তো যখন দেখলাম না জিনিসটা বিড়াল হাঁটার মতো না, একটু ভারী কিছু, মানুষ হেঁটে যাচ্ছে এরকম ভারী শরীরের কিছু। তো এরকম কয়েকদিন হলো যে আমার ছাদে কেউ হাঁটাহাঁটি করছে, গোল গোল রাউন্ড হাঁটতে আছে, মনে হচ্ছে মানে এত পুরাতন বাড়ি, মানে কোন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে এটা পুরোপুরি বোঝা যায়। আমার মনে হয় কি আমার গেটের সামনে দিয়েও হেঁটে যাচ্ছে। তো এরকম 4-5 দিন যাওয়ার পর তা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো একদিন হলো কি আমার মানে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমার তো ডেইলি ফজর ওয়াক্তের নামাজের আগে মানে আমার অভ্যাস হয়ে গেছিল যে আমার ঘুম ভেঙে যায়। তো আমিও সেইভাবে ঘুম ভেঙেছে। তো আমাদের বাথরুম, অ্যাটাচ বাথরুম বা টয়লেট ছিল না, বাথরুমের ব্যবস্থাটা ছিল বাইরে, চাপকল সিস্টেম। তো আমি তো চাপকলে উজু করার জন্য গেলাম। পুরাতন ঢাকার বাড়িগুলোতে এখনো আছে কিছু বাড়িঘর যে গেটগুলা কাঠের গেট থাকে এবং নিচ দিয়ে কিছু ফাঁকা থাকে। তো আমি যখন চাপকল চাপ দেওয়ার জন্য নিচে হলাম, তখন আমার কাছে মনে হলো কি যে রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে এবং লোকটার সাথে লোহার কিছু মানে একটা ভারী কিছু ওর সাথে আছে। সেটা রাতের বেলা ঠিক কোন সময়টার কথা বলছেন আপনি? কখন চাপ কলে পানি করছিলেন? মানে আমি তো অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে চিন্তা করছিলাম যে ফজর ওয়াক্তের সময় হয়ে গেছে, এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে এটা হয়তো ফজর ওয়াক্তের 4টার পরের ঘটনা। পরে বলতেছি যখন আমার কাছে মনে হলো যে এটা যে হেঁটে যাচ্ছে, তখন আমি কিছু কেয়ার করিনি। কিন্তু আমার কাছে তখন মনে হলো যে আমি যে 4-5 দিন ধরে যে আওয়াজটা পাচ্ছি এই টাইপেরই, যে একটা মানুষ হেঁটে যাচ্ছে আবার একটা মানে লোহা ভারী কিছু টেনের সাথে যাচ্ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে আওয়াজটা আপনার ঘরের মধ্যে যেটা ছিল আর কি, যে ছাদের উপরে যে শব্দটা পেতেন, ওই শব্দটা আপনি দেখলেন যে আপনার গলি গেটের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে। তো এইটা যখন আমি অনুভব করলাম যে আওয়াজটা তো একই মতো মনে হচ্ছে, তখন আমি একটু চিন্তা করে যে দেখলাম যে কি জিনিসটা যাচ্ছে একটু দেখি। তো আমি দরজাটা একটু ফাঁক করে মানে দরজাটা খুলে আমি একটু দেখার চেষ্টা করলাম। তখনও তো মানে অন্ধকারই, তো গলিতে তো অনেক বাড়ি ঘরে দেখা যাচ্ছে বাথরুম বা পাকঘরের আলো থাকে। তো হালকা আলোতে বোঝা যাচ্ছে যে একজন বয়স্ক লোক, অনেক বড় বড় মানে বাবরি চলে যায়, পাগল টাগল থাকে না মাজারে, এই টাইপের চুল, পায়ে জাহাজের যে শিকল গুলা থাকে এরকম মোটা একটা শিকল প্রায় 8 থেকে 10 ফিটের মতো ওর বাম পায়ে বাঁধা। আপনি কি তাকে দেখতে পাচ্ছিলেন কি বা গেট খুলে দেখেছিলেন কি? পাশের বাসায় মানে একটু আলো ছিল, ওই আলোতে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা মানুষ। আমি তো ওর চুল টুল সবই খেয়াল, মানে একটা লুঙ্গি বা ধুতি টাইপেরই, মানে লুঙ্গিও পরা না, ধুতি এই টাইপেরই পরা। ওর বা পায়ে, এটা আমি পুরোপুরি খেয়াল করছি যে ওর বা পায়ে মোটা একটা শিকল বাঁধা, এবং ও মানে একটা আছে না যে কয়দিন মারলে যে একটু হ্যাঁচড়া পা টেনে টেনে হাঁটে, ও ঠিক এইভাবে পা টেনে টেনে হেঁটে যাচ্ছে। আর শিকলটা ঠিক আমার বাড়ির সামনে। লোকটা অনেক দূর আগে গেছে, চেহারা আমি দেখিনি, পিছন থেকে দেখেছি। তো পিছন থেকে দেখে মনে হলো যে লোকটাকে কেউ মারছে বা কোথাও বাধা ছিল অনেকদিন, ওকে মানে ছুটে ওই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। প্রথমে দেখছি শিকল, তারপর দেখছি লোকটাকে আর কি তাকে। তারপর এটা দেখে আমি ভয় পেয়ে গেট লাগিয়ে দিই, গেট লাগিয়ে দৌড়ে আবার আমার বাথরুমে দিয়ে চলে আসি, যে এটা আমি কি দেখলাম, এতদিন যা দেখতেছি এইটাই নাকি। আমরা অনেক সময় দেখি রাস্তায় কিন্তু অনেকজন ঘুরে, যারা শিকল পরে ঘুরে, তো তারা কিন্তু মানুষই। আপনার হঠাৎ ভয়ের কাজটা কেন করলো? কেন মনে হলো যে এটা অস্বাভাবিক কোনো কিছু হতে পারে? বা তখন পর্যন্ত মানে এত রাত্রে এরকম একটা মানুষ গেছে, ভয় তো পাইছি, তো অস্বাভাবিক অতটা মনে হয়নি। এই বয়সে একটু মানে রাত্রে এরকম যে কেউ দেখলে হয়তো ভয় পাবে। ভয়টা অ্যাকচুয়ালি মেন পেয়েছি যখন হলো মানে বাথরুম আসার পর আমি ঘুরছি, জাস্ট আমার মানে রুমের দিকে ঘুরছি, যে আমি ঘরে চলে যাব, নামাজ পড়ার মতো আমার আর সাহস নাই যে আমি আবার বেরোবো নামাজ পড়ার জন্য। রুমে ঘোরার পরে যখন আমার ছাদের দিকে হঠাৎ চোখ গেল, ছাদে দেখে কি ওই লোকটাই, ঠিক ওই লোকটাই আমার ওই ছাদের উপর দিয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মানে ছাদটা আমার থেকে প্রায় 5-6 ফিট উপরে। তো তখন দেখতেছি লোকটা আমার দিকে তাকায়নি, কিন্তু লোকটা আমি যে সামনে আছি কেউ খেয়ালই করেনি, ওই ওর মতো হাঁটতেছে ওই একই স্টাইলে। আমি রাস্তায় যেভাবে দেখছি যে ও হেঁটে যাচ্ছে, ঠিক একই স্টাইলে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই আমার ছাদে কান্নির দিয়ে হেঁটে যাচ্ছে। তো এত তাড়াতাড়ি 2-3 সেকেন্ডের মধ্যে তো অসম্ভব, কারো পক্ষে সম্ভব না যে রাস্তার থেকে লাফ দিয়ে আমার সামনে দিয়ে এসে রেলিং দিয়ে হেঁটে যাবে।
তো এটা দেখে তো আমি সাথে সাথে মানে ভয় পেয়ে গেছি, অসম্ভব ব্যাপার, এটা কিভাবে হলো। কারণ হঠাৎ করে আপনি যখন দেখলেন যে হেঁটে যাচ্ছে আবার মুহূর্তের মধ্যে দেখলেন ছাদে চলে আসছে, তখন ভয় পাওয়াটাই স্বাভাবিক ছিল। রাস্তা থেকে আমি দেখার সাথে সাথে 2-3 সেকেন্ডের ব্যাপার আমি গেটটা লাগিয়েছি, শুধু গেট তো শুধু আটকে দিয়েছি। তো এর মাঝে ও ছাদে চলে আসছে, এটা দেখে আমি দৌড় দিয়েছি রুমে। রুমটা আমার মানে 8-10 ফিট দূরে। তো রুমে ঢোকার পর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র তখন বাজে রাত্র 3টা। তার মানে আপনি যখন উঠেছিলেন তখন ফজরের ওয়াক্ত হয় নাই, আপনি তার আগেই উঠে গিয়েছিলেন। এটাই তখনই চিন্তা করলাম যে এটা তো ফজর ওয়াক্তের সময় না, আমি তো আগেই উঠে গেছি। তো এই জিনিসটা দেখে আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি। আর আমি তো বলতে বলেছি আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাই একসাথে, অনেক বড় ফ্যামিলি, আমার কাজিনরা আছে, আমার মানে সবাই, আমাদের বাড়ি অনেক বড়। তো এটা দেখে আর আমি কাউকে শেয়ার করি না জিনিসটা যে কি দেখলাম। তো সকাল আমি আর সেদিন আর ফজর ওয়াক্তে নামাজ পড়তে যাইনি। আপনি দেখতে পাচ্ছেন একজন শিকল পরা মানুষ আপনার ওখানে হেঁটে যাচ্ছে, তারপর কি হলো? তারপর কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা এরপর কি আরো দেখেছিলেন? হ্যাঁ, তারপরে ঘটনা হলো মানে আমি যে রাত্রে সরাসরি দেখলাম জিনিসটা, তারপর আমি কাউকে আর শেয়ার করিনি। 2-1 দিন আমি আর ফজর ওয়াক্তে নামাজও পড়তে জানি ভয়ে, বাসায় কাউকে বলিনি, জিনিসটা বুঝতেও দেয়নি। এরপরে ঘটনা কি মানে আমি দেখার প্রায় মনে হয় 3 থেকে 4 দিন পরে একদিন আমার বড় চাচাতো ভাই, ও কাজ করে বাইরে, একটু ঢাকার বাইরে কাজে গিয়েছিল। তো গরমের দিন, তো কাজ থেকে আসতে আসতে হয়তো 12টা-1টা বেজে গেছে। তো উনি ওই ভাত না খেয়ে আগে বললো যে গোসল করবে। তো সবাই ঘুমাই গেছে, উনি আইসা রাত্রে ভাত খাবে, তো ওনার জন্য খাওয়া রেখে দিচ্ছে। উনি মেবি গোসল করতে করতে 2টার দিকে, আমি তো প্রথমে বলছি যে আমাদের বাথরুমটা একটু বাইরে, চাপ কম। তো উনি গোসল করছে, কোনো সমস্যা না। আমি তো আমার রুমে আমি ঘুমিয়ে আছি, আমার সেদিন আর ইয়ে নেই। ওনার রুমটা হলো আমাদের ওই পাকা দালানের সাইডে, যে বলছিলাম যে টিন শেড, উনি ওই টিন শেড রুমে থাকে। উনি গোসল টোসল করে খাওয়ার জন্য রুমে গেছে, রুমে ঢুকে গেটটা লাগা দিচ্ছে। তখন তার কাছে একটা আওয়াজ আসলো যে ওই আমাদের বিল্ডিং থেকে কেউ মনে হয় লাফ দিল ওনার টিন শেড চালটাতে। তো বিড়াল লাফ দিলে তো যেরকম আওয়াজ হয় এরকম একটা ভারী মানুষেরা, ঠিক এরকম শব্দ তো বোধহয় আপনিও পেতেন, যে আপনিও তো ফিল করছিলেন প্রথম কয়েকদিন যে আপনার রুমের ছাদের উপরে কেউ লাফ দিচ্ছে। উনি কি এরকমই কিছু করছিলেন? আমার বিল্ডিং এ তো আমি লাফ দেওয়ার আওয়াজ পেতাম না, আমার বিল্ডিং এ মনে হতো কেউ হাঁটতেছে, গোল হয়ে রাউন্ড হয়ে হাঁটতেছে এবং লোহা ভারী জিনিস নিয়ে হাঁটতেছে। আর এই উনি আওয়াজটা পেলো যে একটা মানুষ ভারী জিনিস, উনি তো আর দেখেনি ভারী কিছু, মানে টিনের উপর আসলো, টিনের উপর আইসা মনে হয় কি একটা জায়গায় দাঁড়া আছে। তো উনি তো প্রথম চিন্তা হলো বিড়াল নাকি, পরে চিন্তা হলো না বিড়াল না, তো জিনিসটাতে এত আওয়াজ হওয়ার কথা, বিড়াল হতে এত আওয়াজ হবে না। তো উনি ফিল করতেছে যে যেদিকে নামছে ওদিক থেকে উনি দেখতেছে, মানে আওয়াজটা অনুভব করতেছে যে টিনের ওই মাথার দিকে ওনার গেটের দিকে জিনিসটা আওয়াজটা আসতেছে। তো উনি চিন্তা করলো কি চোর আসলো নাকি পুরাতন বাড়ি। উনি আবার একটু সাহসী ছিল, দেখার জন্য গেট খুলছে। তো গেট খোলার সাথে সাথে উনি দেখে কি আমি যে জিনিসটা দেখছিলাম যে ধুতি পরা ওই লোকটা, ওই যে বড় বড় চুল, ওরা গেটের সামনে থেকে পিছন দিক দিয়ে ঘুরে ওই আমাদের গেটের সামনে দিয়ে চলে যাচ্ছে, ওই একই সেম খুঁড়ে হাঁটতেছে, পায়ে চিকল। কিন্তু একটা অদ্ভুত ঘটনা হলো গেটটা কিন্তু ক্লোজ, মানে আমাদের মেন গেটটা বন্ধ। ওই গেটের ভিতর দিয়ে মনে হলো অদৃশ্য হয়ে, মানে কোনো গেট খুলতে হলো না, ওই গেট না খুলে উনি চলে যাচ্ছে, ওই চিকল মানে কোনো বাধা নেই, ওই জিনিসটা চলে গেল। মানে এটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে একটা চিৎকার দিয়ে। তো আমাদের বাসায় তো বড় ফ্যামিলি, সবাই বের হয়েছে, কি হয়েছে অনেক চেষ্টা করতেছে যে পানি টানি দিয়ে, কিন্তু জ্ঞান আর আসে না। মানে অদ্ভুত একটা কিভাবে যেন চিৎকার করে আঁকড়ে রয়েছে। তো সাথে সাথে আমাদের বাসার সবাই ওনাকে নেওয়া হসপিটালে, তো বাসার সামনে হসপিটাল ছিল। তো হসপিটালে নেওয়ার পরে ডাক্তার ট্রিটমেন্ট করে মোটামুটি সুস্থ হওয়ার পরে একদিন পরে চলে আসে, তেমন কিছু হয় না। তো মানে আসার পরে উনি ঘটনাটা সবার সাথে শেয়ার করে। ওই ঘটনাটা যখন শেয়ার করে ওনার আম্মুর সাথে, আমার আম্মুও ছিল, তখন আমি বললাম যে ওই আমার চাচিকে আমি আম্মা বলি। তো আমি তো বলতেছি যে আম্মা, যে আমিও কয়েকদিন যাবত এই আমার ছাদে এরকম সমস্যা অনুভব করতেছি, এবং আমি দেখছিও 3-4 দিন আগে এই জিনিসটাই, বড় ভাইয়ের যে জিনিসটা দেখছে আমি ওই জিনিসটাই সেম দেখছি। তো তখন আমার আম্মু, আমার বড় চাচির জায়গায় আমি বড় মা বলি, তো ওনারা বললো যে এই জিনিসটা তো একটা খারাপ জিনিস হইতে পারে। বড় চাচি একটা সুপার ন্যাচারাল ক্ষমতা ছিল, মানে আমরা যে বলি না কবিরাজি, ওই রকম ভাবে সবার জন্য করে না, কোনো এলাকার ওরকম কেউ যদি আসে কোনো খারাপ জিন বদ জিন ইয়ে করছে, তখন তিনি ওদের মানে ট্রিটমেন্ট করা একটু হেল্প করে আর কি।
তার মানে হচ্ছে আপনার বাসার মধ্যে যে বড় চাচি ছিল উনি মাঝে মাঝে, আমরা যতটুকু দেখি যে মাঝে মাঝে ঝাড়ফুঁক করার একটা ব্যাপার থাকে, যে কাউকে জিনে ধরলে সেই জিন সারানোর, ওই কাজটাই কি আপনার বড় চাচি করতেন? হ্যাঁ, ওই কাজটাই করতেন, কিন্তু ওই ব্যবসায়িক ভাবে না, মানে মানুষকে হেল্প করার জন্য, কারো কোনো এরকম আসলে ওইরকম হেল্প করতো। তো এই জিনিসটা ঘটার পর ওনার নিজের ছেলের সাথে ঘটছে, আবার আমাদের বাসায়। তো উনি তো একটু ভীত যে কি হলো এটা। তো উনি আমাদের 2 কাজিনকে নিয়ে বললো যে না, এটা তো আর নর্মাল দেখা যায় না, এটা একটা বৈঠকের ব্যবস্থা করতে হবে। বৈঠক ঠিক কোন বৈঠকের কথা বলছেন? বৈঠক যে কবিরাজি যারা জিনের চালান দেয়, ওনারা তো একটা রুমে একটা মানে জিন আনার ব্যবস্থা করে। ওই জিনেরাই মানে কোনো কোশ্চেন থাকলে ওনারা অ্যান্সার গুলো দেয়, বা কোনো প্রবলেম থাকলে ওনারা সলভ করার ব্যবস্থা করে দেয়, যে কে কি করলো উনি এটা করে। তো 2 দিন পরেই, সপ্তাহে মেবি মঙ্গলবার না শনিবার ছিল, আমার ঠিক মনে নাই, মানে উনি একটা বৈঠকের ব্যবস্থা করলো। থাকবে হলো আমি, আমার বড় চাচাতো ভাই, আমার বড় আম্মা মানে আমার বড় চাচি, আমার মা। যেদিন বৈঠকের ব্যবস্থা হলো রাত্রে, তুমি আমাদের একটা রুমে নিয়ে আমরা 4 জনে বসলাম। তো রুমে শুধু একটা মোমবাতি জ্বালানো ছিল, আর কিছুই না। লাইট টাইট অফ করে, আগরবাতি এগুলো কিছুই জ্বালানো হয়নি, কিচ্ছু না, সিম্পল রুমে, কিচ্ছু নাই, কোনো ইয়া নাই। তো উনি বললো যে ভয় পাও না, কিছু হবে না, তোমরা তো এগুলো আগে দেখোনি। আচ্ছা, আগে দেখুনি যে বলো, আপনার বাসায় তো এটা হতো, তো আপনার আগে দেখেননি কেন? মানে বাসা হয়তো ওইভাবে তো, আর উনি এটা ব্যবসায়িক ভাবে না যে বাসা অনেক লোকজন আসতেছে ডেইলি, এইভাবে না। ওই সপ্তাহে একদিন বা মাসে একদিন কেউ আয়সা বললে উনি ওনার রুমে গেট লাগে ওনাদের হেল্প করার ব্যবস্থা করতো, এইভাবে আর কি কোনো সময় করা হয়নি। আর আমরা কোনো দিনে এতটা মানে কেয়ার করিনি যে আমার বড় মা কি করতেছে, এগুলো আমরা জানার চেষ্টা করিনি। তো এই প্রথম আর কি, এর জন্য। তো বড় মাও জানে যে আমরা এগুলাতে দেখিনি কখনো, তো বললো যে ভয় পাও না, কিছুই না, তোমরা দেশ বৈশা থাইকো, আর তোমার মা তো আছে, কিছু হলে ওই দেখবে। তো আমার বড় মা সূরা পড়তেছিল, তো সূরা পড়া অবস্থায় আমার আম্মাকে কি যেন বলছে, আমরা ঠিক এটা শুনিনি। আমরা 2 চাচা তো একসাথে বসে রয়েছি, তো হঠাৎ করে সূরা পড়তে পড়তেই একসময় দেখলাম কি মোমটা হঠাৎ করে ধূপ করে নিভে গেল, মনে হয় কি একটা ঝড়ো বাতাস আসলে যেভাবে মোম নিভে যায় এরকম। রুম কিন্তু সব দরজা জানালা বন্ধ, ওই আমার চাচা তো ভাই রুমে, টিন শেড রুমটাতে। তো তখনই মনে হলো কি উপর থেকে একটা ভারী কিছু আইসা টিনটার উপর পড়লো, মনে হয় কি বড় কোনো পাথর বা এরকম এই টাইপের কিছু একটা, টিন মানে রুম ভেঙে যাবে। কিছুই না, রুমের কোনো কিছু হয়নি, জাস্ট অল্প 2-1 সেকেন্ডের মধ্যে একটা আওয়াজ হলো, তারপরে সব বন্ধ। তখনই আমার বড় আম্মা জিজ্ঞেস করতে করতে দেখলাম যে অন্ধকার, তো মনে হলো যে উনি পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে আমরা তো বসে আছি পাশাপাশি, খুব ছোট রুম তো। তো আমার আম্মা আগের থেকেই সরিষা তেল উনি সাথে ছিল, তো সরিষা তেলটা সুরা পরে আমার বড় মা নাকের সামনে একটু ঘষে দিল। 2-1 মিনিটের মধ্যে দেখলাম বড় আম্মা ঠিক হয়ে বসলো। তো আমার মা উনাকে কোশ্চেন করলো যে আমার 2 ছেলে যে দেখতেছে জিনিসটা কি। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো, আমার বড় আম্মা একটা অন্য ভয়েসে কথা বলা শুরু করলো, মানে একটা ভারী বয়স্ক একটা পুরুষালী ভয়েসে কথা বলা শুরু করলো যে এই বাসায় কোন একটা খারাপ জিনের চালান হয়েছে, তো এটা একটু দেখতে হবে। বললো যে একটু অপেক্ষা করো, আমি একটু জিনিসটা দেখি কি। তো হয়তো 2-1 মিনিট আমরা চুপচাপ বসে আছি। তো তখন উনি 2-1 মিনিট পরে আবার কথা বলা শুরু করলো যে অ্যাকচুয়ালি এই বাড়ির উপরে আমাদের আত্মীয়র মধ্যেই কেউ একটা খারাপ জিন, বদ জিন আমাদের সবার উপর একটা মানে বাড়ির উপর চালান করছে, এর জন্য আমি আমার কাজিন জিনিসটা দেখছি। তো জিনটা বললো, জিন মানে কি বড় মাই, উনি তো আমরা জানি না কে কথা বলতেছে, বড় মাই মানে বলতেছে যে এটা কোনো সমস্যা না, আমি কয়েকদিনের মধ্যে জিনিসটা মীমাংসা করে দেবো, আর খারাপ জিন আর তোমরা দেখবা না, এই বদ জিনটা যে আসে চিকল পরে তাকে আর দেখবা না, তোমাদের কারো উপরে কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি এই 2-1 দিনের মধ্যে শুধু হয়তো দেখতে পারো, এছাড়া কিছু সমস্যা হবে না, ও কিছুই করতে পারবে না তোমাদের। এই বলে বড় আম্মা আবার দেখি লুটিয়ে পড়লো, সাথে সাথে আম্মু আবার লাইট জ্বালা দিল। তো লাইট জ্বালা দেওয়ার পর আম্মাকে ধরে মুখটুক ধোয়া দিয়ে বড় মা ঠিক হয়ে গেল, সুস্থ হয়ে বসলো। তো এই ছিল আপনার ঘটনা। এরপর কি আর কখনো দেখেছিলেন যে লোকটাকে আপনি দেখতেন যে শিকল পর আপনার বাসার উপর দিয়ে বা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, বা আপনার চাচাতো ভাই যাকে দেখেছে, পরে কি কখনো আর দেখা হয়েছে তাকে? না না, আর কখনোই আর এই জিনিসটা রিপ্লাই হয়নি, আর আমার বাসা কেউ কখনোই আর দেখেনি। তো এই ছিল আপনার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য।
শান্ত, আরো একবার বলতে হয় তোমাকে, খুবই দুর্দান্ত একটা কাজ করেছো এবং চমৎকার একটা ঘটনা তুমি তুলে নিয়ে এসছো। এবং তোমার এক্সপিরিয়েন্সটা কি যখন তুমি গিয়েছো, কি অবস্থা এটা ধারণ করেছো? আচ্ছা, আমি যখন গিয়েছি, যে বাসাটা গিয়েছি, ওই বাসাটাও কিন্তু এই বাসা থেকে খুব একটা বেশি দূরে না, কিন্তু মূলত যে লোকটা আমাদেরকে এই ঘটনাটি বলেছে উনি ওনার বাসাটাকে ওইভাবে ফোকাস করতে চাচ্ছিলেন না। তো বাসার যে অবস্থাটা ছিল যে একটু পুরোনো দিনের ধাঁচে যে বাড়িগুলো হয় না, ওই ধরনের বাড়ি। উনি আগের কথা হয়তো বলেছে, বাট সেই আগের ঘটনার সাথে বর্তমান প্রেক্ষাপট যদি একটু মিলিয়ে দেখি তাহলেও না কিছুটা মিল পাওয়া যায়। এখনো ওই বাড়িটাকে আমার কাছে পুরনো বাড়ি মনে হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, উনি আমাকে দেখাচ্ছিলেন যে উনি এই জায়গায় থাকা অবস্থায় ওই জায়গায় দেখেছে যে শিকল পড়ার লোক হেঁটে যাচ্ছে এবং রাতের বেলা কোন জায়গা থেকে শব্দ পেয়েছে। ওভারঅল বিষয়গুলো যখন দেখাচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল আমিও ফিল করতে পারছি যে শিকল পড়া কেউ হেঁটে যাচ্ছে। অন্যরকম একটা ফিলিং ছিল আর কি এই স্টোরিটার ক্ষেত্রে। ডেফিনেটলি যখন একটা মানুষ তার পুরো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি, আমরা হয় না, আমরা যখন স্পটে কেউ যখন বলে ঠিক ওই দিকে এই ঘটনাটা ঘটেছে, আসলে চোখের সামনে ভেসে ওঠে এই ঘটনাগুলো। তো যাই হোক, এত দারুণ একটা ঘটনা শোনার পর আমরা চাই সামনে হয়তো বা আরো ভালো কিছু অপেক্ষা করছে। আমরা পরবর্তী অতিথির কাছে যেতে চাই এবং তার ঘটনাটা শুনতে চাই। ঘটনাগুলো শুনবো। প্রথমে একটু তার পরিচয়টা একটু আমরা সবাই জানি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, মনির ভাই কি করেন আপনি? আমি লেখাপড়া করতেছি, পাশাপাশি একটা জব করতেছি। ওকে, সো মনির ভাই, আমরা ডর টিমের কাছে যেটা শুনেছি যে আপনার কাছে কিছু ঘটনা আছে যেটা আপনার লাইফে ঘটেছে, এবং আই হোপ যে অনেকের কাছেই হয়তো বা ভালো লাগতে পারে। আমি যতটুকু শুনেছি ডর টিমের কাছে অল্প একটু ঘটনা, সো আমার কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং হতে পারে। সো আমি আর অপেক্ষা না করে আপনার ঘটনায় চলে যেতে চাই। আমার যে ঘটনাটা সেটা হলো আমার এক ফ্রেন্ড নিয়ে। তো আমরা একদিন বিকালবেলা ফুটবল খেলতেছিলাম। তো এটা কোথায়? এটা হলো আমার দেশের বাড়িতে। আমার হোম ডিস্ট্রিক্ট হলো জামালপুর। আপনার গ্রামের ঘটনা? জি, আমার গ্রামের ঘটনা। তো এটা হলো আমরা বিকালবেলা ফুটবল খেলতেছি। তো অনেক পোলা মানে ফুটবল খেলে, সবাই বসে থাকে দেখে। তো আমাদের ফুটবল মাঠের সাথেই খাল ছিল, অনেক পানি ছিল। তো সবাই গরমের ভিতরে খেলাধুলা করে পরে গোসল করতে নামে। তো সবাই গোসল করে, তারপর আমরা সবাই যার যার মতো বাড়ি ফিরি। তখন কি সন্ধ্যার সময়? ওটা হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, মানে আপসা আলো আর কি। সবাই যার যার মতো বাড়ি চলে যায়। 8টা বা 9টা বাজে তখন আমি খাইতে বসছিলাম। তখন ওর আব্বু আম্মু এসে বলতেছে যে ওকে তো খুঁজে পাইতেছেন না, আমরা তো সবাই একসাথে উঠছি। তো এটা নিয়ে মানে খুব কিউরিয়াসিটি হয়ে যায়, মানে সবাই খোঁজাখুঁজি করতে থাকে যে ওরা তো পাওয়াই যেতেছে না, কোথায় গেল। তো সবাই একই কথা বলে যে না, আমরা সবাই গোসল করে একসাথে উঠে গেছি, কেউ ছিল না পানিতে। তো নতুন পানি ছিল, তো সবাই মানে একটুই করতেছিল। ওই দিক দিয়েও খোঁজা হয়, লাইট মাইট দিয়ে। হ্যাঁ, পানিতেও খোঁজা হয়, কারণ যদি পানিতেই করতো তাহলে তো সাইড দিয়ে থাকলেও মানে বোঝা যাইতো আর কি এরকম। তো সবাই যার যার মতো খোঁজাখুঁজি করে, তো সারা রাত্রি পাওয়া যায় না। তো আমি তো ঘুমাই যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে তো নানি বলতেছে তোর বন্ধু তো ইয়ে হয়েছে, ওর লাশ পাওয়া গেছে। পানিতে একটা বাঁধ ছিল। কি ছিল এটা পানিতে? বাঁধ? হ্যাঁ, বাঁধ ছিল। আচ্ছা আচ্ছা। বাঁধ থাকার কারণে পানির যে স্রোতটা ওইদিকে আর কিছু যাইতে পারে না, ময়লা টয়লা সবকিছু ওইদিকে আটকা থাকে, শুধু ফ্রেশ পানিটা ওই দিক দিয়ে বের হয়। তো ওই জায়গাতে সকালবেলা লাশটা পায়, মাছ আটকানোর জন্য ব্যাট দিছে, তারাই সকালবেলা যায় দেখে আর কি, সবাই জানায়। তো ওই জায়গায় একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে লাশটা রাখা হয়। এরকম ভাবে ছিল লাশটা, একদম ফুইলা পাম হয়ে গেছে। সাঁতার জানতো না? হ্যাঁ, সাঁতার জানতো। মানে আমাদের ওইদিকে যখন সাঁতার খেলা হইতো তো ওই ফার্স্ট হইতো, এরকম সাঁতার পারতো। ঠিক আছে, মানে ওর বাড়ি কিন্তু ওই খালের পাশেই। ছোটবেলা থেকে ওই সাঁতার মানে খুব ফাস্ট। আচ্ছা, সবাই জানাজার টানাজার দেওয়ার পরে 3-4 দিন পর থেকে ওকে আমি স্বপ্নে দেখি। স্বপ্নে দেখার পর ও শুধু আমাকে ফুটবল খেলার জন্য ডাকে যে মনির আয় আমরা ফুটবল খেলবো। আমি বলি এখন ফুটবল খেলার টাইম না, আমি এখন ফুটবল খেলবো না। ও বলছে না তোর খেলতেই হবে। তো তখন আমি মানে জাগনা পাওয়া যায়। এরকম 3-4 দিন পর পর ওকে আমি শুধু স্বপ্নেই দেখি। তো 3-4 মাস পরে আমি সব ফ্রেন্ডদের মানে জিজ্ঞেস করি যে দোস্ত আমি তোকে স্বপ্নে দেখি, তোরা কি দেখিস? মানে কেউ স্বপ্নে দেখে না। যে কয়জন আমরা ফুটবল খেলছিলাম বা আশেপাশে সবাই জিজ্ঞেস করি যে তোরা কি ওরা কেউ স্বপ্নে দেখিস? বলে আমাদের তো আমরা কেউ স্বপ্নে দেখিনি। আমি বললাম আমি তো এরকম 2-3 দিন পর পরই মানে ওকে স্বপ্নে দেখি। আর কোনো ওর সাথে আমার কথা হয় না, জাস্ট শুধু এইটুকুই ও আমাকে বলে যে দোস্ত আয় ফুটবল খেলবো। লাস্ট তো মনে হয় আপনার সাথে ওর জীবিত অবস্থায় দেখা হয়েছিল ফুটবল খেলার মাঠে। হ্যাঁ, জাস্ট এই কথাটুকু বলতো। হাফ প্যান্ট পরা, খালি গায়ে, একটু কালো ছিল, তো খুব ভালো বন্ধু ছিল। এরপরে আমি দেখতে থাকি স্বপ্ন, পরে আমার ফ্যামিলির সাথে শেয়ার করি, যে বলে যে তোর তো কাছের বন্ধু এর লাগে মনে করে দেখা দেয়। ঠিক আছে, অন্য কোনো প্রবলেম হয় না তো? শুধু স্বপ্নেই দেখে, আর কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, তো তারপরে আমি ঢাকায় চলে আসি। আমার একটা চাকরি হওয়ার কথা ছিল, তো আমার কাগজপাতি সব বাড়িতে রেখে আসি। আমি আবার গ্রামে যাই, পরে কাগজপাতি গুলো নেই। তো আরেকটা প্রয়োজনে আমার এমন একটা জায়গায় যাইতে হয় যে আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার হবে, আর মেন রাস্তা থেকে 7-8 কিলোমিটার দূরে, মানে গাড়ি দিয়ে যাওয়ার মতো কোনো প্রসেস নেই।
সাইকেল নিয়ে যাওয়া যাবে, তারপরে দেখা যায় যে নদী আছে সামনে, 2বার নদী পার হইতে, এই জন্য কেউ সাইকেল নিয়ে যায় না কষ্ট করে, প্রয়োজন হলে হাইটেই যায়। তো আমি আর আমার মামাতো ভাই যাই দুজন মিলে। গন্তব্যস্থানে যখন পৌঁছাই তখন 8টা বা 8:30 বাজে। তখন আমাকে বলতেছে যে 9টার পরে দেখা করতে হবে। ওনার সাথে আমি 9:15 দিকে মানে কথা বলতে বসছিলাম, যে প্রয়োজনে গেছিলাম। তো সেই প্রয়োজনে তার সাথে আমার করতে করতে 10টার বেশি বেজে গেছে। আমার যে মামাতো বাড়ি নিয়ে গেছিলাম তার যে নানির বাড়ি সেই জায়গা থেকে 2 কিলোমিটার দূরে, সে জায়গায় এসে আমার মামাতো বাড়ির বাসায় থাকি, মানে নানার বাড়িতে। তো থাকার পরে ওনারা বলতেছে কি যে চরের ভিতরে আসছো, চতুর্দিকে শুধু মানে খা খা করে, টমেটো খেত, বেগুন খেত, বিভিন্ন ধরনের চাষাবাদ করা হয়। তো আমাকে বলতেছে রাত্রেবেলা যাওয়া যাবে। সে আমার এরকম একটা প্রয়োজন ছিল যে আমার 4টার ভিতরে ঢাকা আসতেই হবে, যেভাবে ঘনিষ্ঠ আত্মীয়, তো এই জন্য মানে আসতে দিবেই না। তো বললাম যে ঠিক আছে সকালেই যাবো, ওদের সাথে থেকে গেলাম। থেকে যাওয়ার পরে 12টার সময় ঘুমাই গেছে সবাই। আমি তখন উঠে বলি আমার মামাতো বাড়ি ডাক দিয়ে, ভাই চল আমার কিন্তু যাইতে হবে, তা না হলে আমার সরকারি চাকরি হবে না, আমার যাইতেই হবে। বলছে ভাই তুমি সকালেও যাইতে পারো, আমার যাইতে দিবে না, এটা হলো মেন কথা। তখন একলা একলা চিন্তা করতেছি যে আমি পালাই যাবো, আমি তো সামনে নৌকা দেখে আসি, মাঝিরা থাকে, অনেক নৌকা থাকে, আমার পার করে দিবে, সমস্যা নেই, রাস্তা চিনি, সমস্যা নেই। তো যাই হোক, তারপরে আমি ফাইনালি মানে আপনার ওইদিকে যে ওই শাকটা বোনার জন্য মাটিটা খুব আলতো ভাবে রাখে আর কি, স্পষ্ট পাড়া দিলে একদম জুতার ভিতরে আটকে যায়। আমি কি করছি, জুতাগুলো হাতে নিছি, হাতে নিয়ে মানে পাড়া দিয়ে আসতেছে, আমার কিন্তু প্রত্যেকটা পায়ের ছাপ বসতেছে। তো এরকম করে হাঁটতে হাঁটতে আসা পরে এসে দিকে 5-6টা নৌকা হয়েছে। তো নৌকার ভিতরে একজন মাঝি, আর কোনো মাঝি নেই। ওই নৌকা খালি পড়ে আছে। হ্যাঁ, 5-6টা নৌকা খালি, একটা নৌকাতে একটা মানুষ বসে আছে। যে আমি যে পাশে দাঁড়াইছি নৌকার ওই উল্টা পাশে বসে আছে, তো চাদর মুড়ি দেওয়া। আমি চিন্তা করতেছি যে গরমের দিন চাদর মুড়ি দিয়ে রাখছে, সমস্যা নেই। আমি ডাক দিতেছি যে কাকা আমাকে একটু পার করে দিতে হবে। তো ওই সাইড থেকে আওয়াজ আসতেছে যে 20 টাকা লাগবে। আমি বললাম নৌকা পার হইতে লাগে 2 টাকা, আপনার আমি রাত্রেবেলা দেখে 10 টাকা দেবো, 20 টাকা আমি দিতে পারবো। তো বলছে ঠিক আছে উঠো। তো উঠছি নৌকাতে ওঠার পরে আমি যখন নৌকাতে বসি তখন একটা জিনিস ফিল করি, যেমন নৌকাটা আমি কিন্তু সাঁতার জানি না, তো আমার প্রচন্ড ভয়। আমি 2 পাশে ধইরে আছি, আমি এমন জায়গায় ধইরে আছি তো ঠান্ডা, নৌকার কাঠ কিন্তু এত ঠান্ডা হওয়ার কথা না, তারপরে ধইরে আছি যে নদীর পাপ আসতে পারে ঠান্ডা, এই জন্য এরকম। তারপরে মাছ নদীতে যখন গেছি তখন চাদরটা সরাই ফেলছে। আমার তো পরিচিত মানুষ। আমি বললাম কি কাকা আপনি আবার নৌকার ব্যবসা কবে শুরু করলেন? উনি বলতেছে যে একটু কষ্টে আছি, অভাবে আছি, এই জন্য আর কি নৌকার ব্যবসাটা করতেছি। আমি বললাম ভালোই হয়েছে। তারপরে যাই হোক ফাইনালি সে আমাকে নৌকাটা পার করে দেয়। পার করে দেওয়ার পরে আমি তাকে 20 টাকা সাদি। সে বলছে না টাকা লাগবে না। 3-4 বার বলি যে নেন কাকা আপনি তো অভাবেই আছেন, টাকা নেন। হ্যাঁ, তো বলছে যে না টাকা লাগবে না, তুই যাও, তুই তো আমার পরিচিত। তো এর ভিতরে কিন্তু নৌকার ভিতরে তিনি আমাকে কোনো জিজ্ঞেস করেন যে কোথায় যাইতেছিস বা কেমনে যাবে। তবে যাই হোক আমি হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে প্রায় আধা কিলোমিটার হাঁটে ফেলছি। তারপরে এক সাইডে টমেটো ক্ষেত, আরেক সাইডে বেগুন ক্ষেত। তো আমার জানি কেন মনে হইতেছে যে কে যেন বেগুন চুরি করতেছে, মানে বেগুন ছিঁড়া বস্তার ভিতরে পড়ছে। অন্ধকারই ধরতে গেলে তো আমার মোবাইলের টর্চ লাইট দিয়ে আমি যাচ্ছি, কাছে গেছি। আমি তখন যা জিজ্ঞেস করি যে কে ওখানে বেগুন চুরি করে। তো এই কথাটা বলার পরে মানে বেগুন চুরি করতে আছে তার মতো। আমি একটু কাছে আগায় যাই, বেগুন গাছ কিন্তু হালকা চড়িয়ে তুলে এরকম মানে মসমস হয়ে থাকে যখন বেগুন গুলো আর কি বড় হয়, মানে মনে ভাঙা যায় একটা তুফানের মতো, এরকম ভাঙা দৌড় দিচ্ছে। তারপর আমি ওদেরকে লাইট মারি, বস্তা নাই, বেগুন নাই, যেরকম আমার কাছে কিন্তু মনে হয়েছে যদি চোরও থাকতো, যেভাবে আমি শব্দটা শুনছি ভাঙা যাওয়ার কথা, অথচ কিন্তু কিছুই ভাঙে নাই। আমি ভয় পাই না, আমি মনে করছি কোনো চোর টুর। মানে আমি বিষয়টা বুঝি নাই, মানে আপনার সামনে মনে হলো হঠাৎ করে কেউ দৌড় দিয়ে গেছে, কিন্তু গাছপালাগুলো একদম কিছুই হয়নি, নর্মাল। কিন্তু আপনার মনে হলো যে কেউ একটা খুব জোরে দৌড় দিয়ে মানে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে সাধারণত যদি চোরেও দৌড় দিত তাহলে ওইগুলো ভাঙার কথা, মানে যে কোনো মানুষই দৌড়ে গেলে ভাঙার কথা। চিন্তা করলাম যদি আমি সোজা রাস্তা দিয়ে যাই তাহলে হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু পাশ দিয়ে যদি যাই তাহলে 2-3টা বাড়ি দেখা যাইতেছে। বাড়ি থেকে যদি কারো হেল্প নেওয়া যায়, হাঁটতে হাঁটতে ওই বাড়িতে যাই, একটা বাড়ি পাই, সেটা হলো 3 সেট ঘর। আমি যাই ডাকি, কিন্তু ডাকে কেউ সারা দেয়। টিনের ভিতরে যখন থাপ্পড় দিই তখন একটা লোক বেড়ে আসে মাঝ বয়সে। তো ওনাকে আমি বলি যে আঙ্কেল আমার একটু কি ওই আমি আবার যে জায়গায় যাবো রাস্তায়, তো ওই জায়গাতে একটা শ্মশান কাটাবো। আমি বলছি আমাকে ওই শ্মশান কাট পর্যন্ত দিয়ে আসবেন একটু কষ্ট করে। তো বলছে দেখো তুমি আমার বাসায় আছো, এখান থেকে প্রায় আরো 3 কিলোমিটার আছে, এটা আমার পক্ষে সম্ভব না, আর এদিকে রাস্তাঘাট অনেক ভালো না, তুমি একলা মানুষে তো কি জন্য আসছে, তুমি আমার বাসায় থাকো, তুমি সকালে যাও। আমি আমার কথা বললাম, উনি বুঝতে চাই না, তো আমার যেহেতু দরকার আমারই আসতে হবে। তো ফাইনালি আমি ওনার রিকোয়েস্ট আর বেশি করি না, তো আমি ওই দিক দিয়ে হাঁটতে
প্রায় আমি হাঁটতেছি, এর ভিতরে আমি একটা জিনিস ফিল করি যে আমার পিছন থেকে কিন্তু একদম মানে মনে হচ্ছে যে একটা বাতাস আসছে, গরম বাতাস। কিন্তু আসলে ওই টাইমটাই যে আসলে সাধারণত গরম বাতাস থাকার প্রশ্নই ওঠে না। যদি বাতাসও হয় নদীর কাছাকাছি ঠান্ডা বাতাস আসে, আমি পাত্তা দিতেছি না যে বাতাস আসতে পারে। তো আমি শার্ট পরা ছিলাম, তো শার্টের বোতাম গুলা খুলে দিছি যাতে একটু ঠান্ডা বাতাস লাগে। তো আমার কাছে মনে হইতেছে যে আর 1 কিলোমিটার হাঁটলে আমি শ্মশান ঘাট পাড়ি দিতে পারবো। তো এই টাইমে ওই যে বেগুন গাছে টমেটো গাছে পানি দেয় সেলো মেশিন আছে, তো একটা ছোট ঘরও আছে পাশে, ওই জায়গাতে চাদর মুড়ি দিয়ে যেন কে বসে আছে। তো আমি ওনার পাশে দাঁড়ায়, যেন আপনি দাঁড়ায় আছেন, আমি এই জায়গাতে মানে বসে বলতেছি টাকা এই জায়গায় কে, কোনো সারা শব্দ নেই। আমি মনে করলাম যে বসে মনে হয় ঘুমাই গেছে রাত্রেবেলা, একটু ডাক দিই। আমি যখন তার চাদরের উপরে হাতটা রাখি, মানে ডাক দিব, একটা মানুষ যেভাবে ডাক দেয় আর কি আলতো করে, তো এত পরিমাণ ঠান্ডা শরীর, বরফে হাত দিচ্ছে এরকম ঠান্ডা। তো ঠান্ডা হাত দেওয়ার পরে উনি আমার দিকে এরকম ভাবে তাকাইছে, গাড্ডা ঘুরে যখন আমার দিকে তাকাইছে, জাস্ট আমি ওই যে ফ্রেন্ডারে স্বপ্ন দেখি, ওই ফ্রেন্ডার চেহারাটা আমি তখন দেখি। মানে যে হচ্ছে যে পানিতে পড়ে মারা গেছিল, যাকে আমি 2-3 দিন পরে স্বপ্নে দেখি, সেই মানুষটা বসে আছে ওই জায়গায় চাদর মুড়ি দিয়ে। আমার পছন্দ দাঁড়াই গেছে ওই জায়গাতে, এরকম ভাবে ঘরটা ঘুরাইছে আমার ফ্রেন্ড। আমি ওর চেহারাটা দেখা, মানে যে ফেসটা তো মারা গেছে স্বপ্নে দেখি, পরে যেটা দেখি সেই স্বপ্নটা দেখি, সেই ফেসটা চাদর মুড়ি দেওয়া। আর আমি যে হাত দিছিলাম, হাতটা এত ঠান্ডা হয়ে গেছিল, তখন আমি সেন্সলেস হয়ে গেছি। সেন্সলেস হওয়ার পরে আমার যখন মানে সজাগ হই, মানে জাগি, তখন আমি দেখি ওই যে শ্মশান ঘাটটা, আমি কিন্তু 1 কিলোমিটার পিছনেই ছিলাম। যখন আমি সজাগ হই তখন দেখি যে রাস্তার পাশে ওই শ্মশান ঘাটের থেকে একটা খুঁটি আছে, খুঁটির সাথে আমি হেলান দেওয়া। আমি সামনে তাকাইছি, একদম সামনে আমার শ্মশান। আমি লড়তেও পারতেছি না, চড়তেও পারতেছি না, মানে শুধু তাকায় ফিল করতেছি যে এটা একটা শ্মশান আর আমি রাস্তার কাছে বসে আছি। উঠবো যে এই শক্তিটা আমার কাছে নাই। তো আমি যে বললাম যে নৌকায় যে লোকটারে দেখছিলাম, সেই লোকটা 3-4 বছর আগে মারা গেছে। মানে ওই যাকে কাকা বলে বলছিলেন সে মারা গেছে। হ্যাঁ। তো আমি যখন আপনার কখন মনে হলো? তখন মনে হয়নি? তখন জানতেন না আপনি? হ্যাঁ, আমি যখন নৌকায় ছিলাম তখন আমি ওই যে বললাম একটা টেনশন কাজ করতেছে, আমি যাবো যেভাবে হোক। তো যখন টাকা দিছি বা টাকা সাচ্ছি, যখন নৌকায় উঠছি, তখন কিন্তু আমি তার সাথে যেরকম আপনার সাথে নর্মাল কথা বলতেছি, ওনার সাথে এরকম নর্মাল। কিন্তু আমার কিন্তু তখন খেয়াল নাই যে এই লোকটা মৃত। মানে কেমন কাকা? আপনার খুব পরিচিত এরকম কিছু নাকি? হয় না যে গ্রামে আশেপাশে, গ্রামের আশেপাশে যেরকম থাকে এরকম পরিচিত, একদম কাছের কেউ না, একদম পরিচিত। তো ওই জায়গাতে যখন আমি বসে থাকি, বসে থাকার পরে আমার শুধু ওইটাই কল্পনা ভাসতেছে যে আমার ফ্রেন্ডের চেহারাটা আমার সামনে। তো এই ফ্রেন্ডের চেহারাটা মনে হইতেছে যে একদম শ্মশান ঘাটটা আছে না, এই জায়গার ভিতরে মনে হয় ফ্রেন্ড আমার দিকে তাকায় আছে, ওই ঘাট ঘোরানিটাই মনে হইতেছে। আমি তখন আবার সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে আমি যখন সকালে আবিষ্কার করি, বাজার ছিল একটু পাশে, যে বাজারে এক সেলুনের নাপিত ছিল, উনি আমার দেখে যান ওই জায়গাতে পড়ে আছে। উনি নিয়ে এসেছিল পানি টানি অনেক কিছু দিছে, কিন্তু আমার হুশ করতে পারেনি। সকালবেলা আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি বলি যে আমার কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে ঘটনাটা। আমি যখন বলি তখন বলছি যে ওই কাকার সাথে দেখা হয়েছে, আর যে নাপিতটা ছিল ও আমাদের ওই পাশের গ্রামে থাকে। তো বললো ও তো মারা গেছে 3 বছর আগে, এবারে কেমনে নৌকায় দেওয়া? বিশ্বাস করতে চাই না, করারই কথা। বিশ্বাস করতে চাই না, সে তো 3 বছর আগে মারাই গেছে, সে তোর সাথে নৌকা পার করে দিবে, আবার তুই টাকা সাথে টাকা নেবো, মানে পাত্তা দিল না কেউ। তো তারপরে যখন বললাম যে আমার ফ্রেন্ডের সাথে, মানে উনি তো আমাদের পাশের পাড়া দিয়ে থাকে, সবকিছুই জানে, উনি মারা গেছে, তারপর আমার ফ্রেন্ড মারা গেছে এটাও জানে। তো যখন বলি যে ওর সাথে আমার দেখা হয়েছিল আমার ফ্রেন্ডের, ঠিক আছে, তো এটাও বিশ্বাস করে না। তো যাই হোক, এই ছিল মানে এই হচ্ছে আপনার মানে ওই দিনের জার্নিতে রাতের বেলা আপনি 2জন মানুষের সাথে আপনার দেখা হয়েছে, এবং আনফরচুনেটলি 2জনই মৃত মানুষের সাথে আপনার দেখা হয়েছে। আর একটু ঘটনা আছে, এটা হলো আমি যখন সকালবেলা ওই সেলুনে থাকি, তখন আমার শরীরটা ছিল বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, এই জন্য মানে আমার বাসায় তেল করছিল, তেল গরম করে যখন শরীরে দিছে, তারপরে যখন আমি ঢাকায় আসবো প্রস্তুতি নিছি, আমার শরীরে প্রচন্ড জ্বর, এত পরিমাণে জ্বর যে ঢাকায় আসা সম্ভব। সকালবেলায় আমি 10টার দিকে ঢাকায় ব্যাক করবো, যেভাবে হোক আমার ঢাকা যাইতেই হবে কাগজগুলো নিয়ে। এমন জ্বর আসছে আমি মানে বিছানা থেকে উঠতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি যখন ঘুমায় পড়ি, ওই দিনকে আমি ঢাকা আসতে পারি না, আমার চাকরিটাও হয়নি, কাগজপত্র আমি দিতে পারিনি। সেই দিন রাত্রেবেলা আমার ফ্রেন্ডের আমি স্বপ্ন দেখি, সেই আবার ফুটবল খেলা। ফাইনালি তারপরে ওই যে আমাকে একটা তাবিজ দেওয়া হয়, আপনি নিশ্চয়ই দেখছেন। তাবিজটা দেওয়ার পর থেকে, এই ঘটনার পর থেকে আমি আর আমার ফ্রেন্ডে কখনো এখনো পর্যন্ত আর স্বপ্ন দেখি না, সে আমাকে আর ফুটবল খেলা। ওকে, মানে পুরো ঘটনাতে আমার যেটা মনে হলো যে কিছু কিছু জায়গায় আমি বুঝি নাই যে হঠাৎ করে যাকে আপনি কাকা বলে ডাকছেন উনি দেখা দেয়ার বা মানে কারণটা কি আপনাকে? বা আমি এটা কারণ একটা বলতে পারি, উনি আমার পাশের গ্রামে থাকতো, তো উনি খুব রাগী মানুষ ছিল। তো একদিন সে সাইকেল চালায়, মানে বাজার থেকে মনে আসতেছে, তো সাইকেল নিয়ে একদম
কাঁঠাল গাছে বলতে পারবো না, মাথা ঘুরে নাকি কিনে সাইকেল নিয়ে পড়ে গেছে। তো আমি খালি গায়ে লুঙ্গি পরা বিকাল বেলার, আমি যাই ওনারে সাইকেল থেকে তুইলা পরে হাঁটতে হাঁটতে দিয়ে আসি, পায়ে প্রচন্ড ব্যথা হয়েছিল, তো আমি দুবলা গাছ চাপাইয়া ওনার পায়ে লাগাই দিয়েছিলাম, এইটুকু আমার খেয়াল আছে। আচ্ছা, মানে আপনার মনে হচ্ছে যে এই সাহায্যটা আপনি করেছিলেন ওনাকে, এটাই মনে হয়, সেটারই হয়তো বা সেই জন্য আপনাকে হেল্প করেছিল, এটা আমার মনে হয়। আমরা জানি না আসলে কি মোটিভ ছিল, কারণ দুইজন মানুষকে আপনি দেখেছেন, কেউ কিন্তু আপনার কোনো ক্ষতি করে না। একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে লজিক্যাল একটা বিষয় খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আপনি বলেছিলেন আপনাকে যখন পাওয়া গেছে পুরো শরীর ঠান্ডা ছিল। এটা হয়তো হতে পারে, কারণ একটা মানুষ সারা রাত যদি একটা জায়গায় পড়ে থাকে সেন্সলেস অবস্থায় বাইরে খোলা আকাশের নিচে, তার শরীর ঠান্ডা হতেই পারে। এটা আমার কাছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে যে লজিক্যাল। এখানে আমি কোনো কিছু অন্য কিছু আমি খুঁজে পাচ্ছি না, বাট যেই দুইজন মানুষের সাথে আপনার দেখা হয়েছে আমার কোনো লজিক নেই এখানে যে কেন আপনি দেখেছেন ওদেরকে। তো জানি না যারা শুনছে তারা কোনো লজিক খুঁজে পায় কিনা, এটা সম্পূর্ণ তাদের উপরই ছেড়ে দিচ্ছি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, ঘর যদি ঘরে থেকে থাকেন একেবারে ঘুটঘুটে অন্ধকার করে রাখলে ভালো হয়। বিশেষ করে যারা ভয়ের স্বাদ পেতে চান তাদের জন্য রেসিপিটা। ঘরটা ঘুটঘুটে অন্ধকার থাকবে, কিংবা আপনি যদি বাইরে শোনেন তাহলে একটা শুনশান নীরব জায়গাটা বেছে নেবেন, একজন কিংবা দুজন বন্ধু মিলে শুনলেও। আর রেডিওটা যাতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শোনা যায় সে বিষয়টি আপনি নিশ্চিত করবেন, কারণ ডরের যখন এই কথাগুলো বলে তখন পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পান সেটা অনেকখানি এনভায়রনমেন্ট তৈরির জন্য সাহায্য করে, যে কাজটি করে লোবান। আর অবশ্যই ঘরের মধ্যে থাকলে জানালাটা হালকা করে খোলা রাখুন। বাই দ্য ওয়ে, আর একটা পদ্ধতি আছে, আপনি কি অনুভব করেন আপনার আশেপাশে কেউ একজন ঘুরঘুর করে ঘুরছে, আপনার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, খুব কাছাকাছি, শরীরের খুব কাছাকাছি, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। ফিরছি আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানে বিরতি নিয়েছিলাম। ডর। তো মনির ভাই, আপনার আর কোনো ধরনের কোনো ঘটনা কি আছে যেটা শেয়ার করতে চান আমাদের সাথে? হ্যাঁ, আমার একটা ঘটনা আছে, সেটা আমি শেয়ার করতে চাই। প্লিজ আমরা শুনি ঘটনাটা। ঘটনাটা হলো আমার গ্রামের বাড়িতেই, তখন আমি একদিন বাজারে যাই, তো বাজার থেকে ফিরতে একটু রাইট হয়ে যায়। তো যে রাস্তা দিয়ে আমার আসতে হবে সেই রাস্তাটা আমি ছোটবেলা থেকেই শুনি যে জায়গাটা হন্টেড, তো এই জন্য আমি আসতেছি না, ভয় পাই দাঁড়াই আছি রাস্তার পাশে। তো একটা লোক বেরিয়ে আসতেছে, তো বেরিয়ে আসার পরে আমি, মানে সে আমার বড় ভাই হয়, ওনার নামটা আমি বলতেছি না, আমি বলি ভাইয়া আমার একটু পার করে দাও না, হ্যাঁ রাস্তাটুকু তো জানোই কিরকম। বলতেছে তোর মামারা সামনে বসে আছে তুলা গাছের নিচে, তুই যা, সমস্যা নেই। আমি আসি, তো আসার সময় একটা বিড়াল দেখতে পাই, মানে এক সাইডে বাজার আর এক সাইডে পুকুর, একটা বাজার থেকে একটা পুকুর, ওই পুকুরের দিকে একটা নারিকেল গাছ আছে, সেই নারিকেল গাছে একটা বিড়াল ওঠে। আমি আমার মনে কিন্তু ফুল সাহস যে সামনে মামারা আছে। তো ফাইনালি আমি তুলা গাছের সামনে যাই, যখন তাই দেখি কেউ নেই, ঠিক আছে। কেউ না থাকার কারণে আমার কাছে মনে হলো যে তুলা গাছ থেকে কেউ একটা জিনিস মানে দৌড় দিচ্ছে, মানে একটা মানুষ দৌড় দিলে যেরকম মনে হয়, তা আমি ভয় পাই, আমি দৌড় দিচ্ছি। দৌড় দেওয়ার পরে ফাইনালি সামনে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের ওই জায়গায় যায় দেখি কেউ যেন কাজ করতেছে মাঠে, এরকম মনে হইতেছে, একটা ছায়া দেখা যাইতেছে, কুড়াল দিয়ে কুবাইতেছে ক্ষেতের ভিতরে, একদম ফুল ফ্রেশ মাঠ, কুবাইলে দাগ থাকবে বা মাটি উঠলে একটা জিনিস থাকবে, তো কুবাইতেছে, মানে প্রচন্ড শ্বাস নিঃশ্বাস এরকম করে আর কি কুবাইতেছে। আমি তাকে জিজ্ঞেস করি যে কে এখানে কাজ করেন, ডাক দিই, কিন্তু কোনো সাড়া নেই। আমি একটু কাছে যাই, কাছে যাওয়ার পরে যখন আমার চোখের একটা পলক ফেলছি, পলক ফেলার পরে জাস্ট আমি দেখি কিছু নেই। তো কিছু না দেখার পরে আমার শরীরে তেঁতুল গাছ ছিল যে পাশে, তেঁতুল গাছ থেকে একটা গরম হাওয়া আসতেছে। আমি তেঁতুল গাছের দিকে যখনই তাকাই, এত গরম হাওয়া, মনে হইতেছে শরীরের চতুর্দিকে ঠান্ডা বাতাস লাগতেছে, শুধু বুকের ভিতরে গরম বাতাস লাগতেছে। তেঁতুল গাছ ফাঁক হয়ে একটা বাতাস আসছে, কোনো স্মেল নাই, মানে আতরের বা পচা এরকম কোন না, শুধু মানে গরম একটা বাতাস আছে, মানে একদম তেল যখন করলে একটা গরম বাতাস বেরোয় না, এরকম গরম বাতাস। আমি এটা সহ্য না করতে পারি, সেন্সলেস হয়ে যায়। আমি আমার বাসায় আবিষ্কার করি, তো আমাকে যে সেন্সলেস অবস্থায় নিয়ে আসছে রাত্রেবেলা, তিনি ছিলেন আমাদের এলাকায় একজন কবিরাজ, ওনার নাম বললে 14 এলাকার মানুষ সহ ছিলেন, এত ভালো একজন কবিরাজ। তো একটা কথা মিস করে গেছি, যখন আমার গরম বাতাসটা লাগতেছিল তখন আমি সাইকেল বাজার বিল শুনতে পাচ্ছি, সাইড চাইলে যেরকম একটা বিল বাজায় না করা ভাবে, সেই আওয়াজটা শুনছিলাম আমি সেন্সলেস হওয়ার আগে। তো যখন আমি বাসায় আবিষ্কার করি তখন দেখি যে কবিরাজ আমার পাশেই বসা, পাশে বসে জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে। আমি বললাম যে এরকম গরম বাতাস পাই, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি
আমি সেন্সলেস হয়ে গেছি। তো উনি আমার নানা ছিল পাশে বসা, নানারে যেটা বলে তো আমি সাইকেল দিয়ে আসতেছিলাম, তুলা গাছ পাড়ি দেওয়ার পরে ওই রাস্তা দিয়েই ওনাকে আটকানো হয়। তো উনি যেহেতু কবিরাজ ছিল হয়তো বা জিন টিন যাই বলুক, উনি বলছে যে ওনারে আটকাইছে সাইকেল নিয়ে। তো উনি সাইড চেতেছে বেল বাজাইয়া। আমার কাছে এই জন্যই মনে হয়েছে আমি তো বেলের শব্দ শুনছি, তো ওনারে সামনে যাইতে দেওয়া হইতেছিল। তুমি এই জন্য ওনার কাছ থেকে সাইড চাওয়ার জন্য যেভাবে সাইড নিয়ে বা ওনার কবিরাজি দিয়া উনি আসছে, আসার পরে আইসা দেখলে আমি পুতুল গাছে প্রায় চলে আসছি। তো এই হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনাটা। এখানে মানে আমি জানি না যে অনেকেই এই এক্সপিরিয়েন্সটা আছে কিনা, গরম বাতাস পাওয়ার যে কথাটা উনি বলেছে। আমি এর আগেও হয়তো বা ডরে বলেছিলাম আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে এরকম গরম বাতাস আমি ফিল করেছিলাম। সেটা আসলে যে ফিল না করেছে এই গরম বাতাসটা যে আসলে কিরকম আসলে মানে অনুভব করতে পারবেন না যদি আপনি কখনো এই গরম বাতাসটা ফিল করে না থাকেন। তবে আমি যেটা পেয়েছিলাম এটা সম্পূর্ণই সায়েন্টিফিক একটা ব্যাখ্যা রয়েছে এবং এটা একটা ঝড়ের আগে হয়েছিল এই ঘটনাটা। আমি যখন ছোটবেলায় তখন আমি স্কুলে পড়ি, 9-10-এ পড়ি হয়তোবা। তো তখন যেটা হয়েছিল যে বৈশাখ মাসে তো ঝড় বৃষ্টির মাস আর সেই ঝড় আসে। তো যখন হয়েছে যে একটা ঝড় আসার পূর্ব মুহূর্তে হয় না পরিবেশটা অনেক সময় থম খেয়ে যায়, একদম সব থেমে যায় মনে হয়, এরপর একটা বড় ধরনের ঝড় আসে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। তো আমরা পুরো এলাকার মানুষ ভয় পেয়ে গিয়েছিল তখন। তো হঠাৎ করে মনে হয়েছিল যে একটা গরম বাতাস পুরো এলাকার মধ্য দিয়ে চলে গেছে, অনেকেই এটা অনুভব করেছে। তো এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। গ্রাউন্ড লেভেলে যে বায়ুটা আছে এটা উপরে উঠে যায় এবং এটা পুরো বায়ু শূন্য হয়ে যায়, আরো অনেক ধরনের ব্যাখ্যা আছে আর কি। তো যাই হোক, এই কথাটা এই জন্য বললাম যে গরম বাতাসগুলো অনেক সময় আপনি বড় বড় গাছ আছে এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় পাবেন। বিশেষ করে বট গাছ নিয়ে আমরা অনেক ঘটনা শুনি। তো সেই গাছের ক্ষেত্রে পাওয়া যায় হয়তো বা কিছুটা, যদিও আমি গাছেরটা পাইনি। বাট আমার মনে হয় গরম বাতাসের ফিলিংসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজে কখনো এটা এক্সপেরিয়েন্স করবেন। ভাইয়া আমি একটা কথা বলতে চাই, আমার যে শরীরটা আমার কাছে মনে হইতেছে চতুর্দিকে ঠান্ডা বাতাস লাগতেছে, কিন্তু তেঁতুল গাছ ফাঁক করে গরম বাতাস আসতেছে। আর আমি দুইটা পয়েন্ট মিস করে গেছি। সেটা হলো যে আমার যে লোকটার সাথে প্রথম দেখা হয়েছিল যে সে বলছে যে আমার মামারা বসে আছে তুলা গাছের নিচে। তো ফাইনালি আমি তারপরের দিন যাই যে ভাইয়া আমার সাথে কেন মিথ্যা কথা বল, তাকে যাই পাই না, তার মাকে জিজ্ঞেস করি ভাইয়া কোথায়, ভাইয়া তো আমার রাত্রেবেলা এরকম মিথ্যা কথা বলছে। ওকে বাড়ি পাবি কোথায়, ও তো ঢাকায় আসে নাই, আসবে এক সপ্তাহ পরে, কালকেও রাত্রে কথা বলছে। এই জিনিসটা মিস করে গেছি। আর যে কবিরাজটা আমাকে নিয়ে গেছিল বাসায়, উনি নানারে বলছে যে আমি যদি ওই রাস্তায় ওই টাইমে না আসতাম হয়তো তোমার নাতিনের কোনো ক্ষতি হইত। যে কবিরাজ ওনাকে খুব ভালো জিনিস আটকাইছিল উনি বলছে। তো উনি আমার সামনে ছিল, তো এই জন্য ভূত টুত এগুলা কিছু বলে নাই, বোঝাই দিছে ইঙ্গিত আর কি। ওকে, আর কোনো ঘটনা কি আছে? আর একটা ছোট্ট ঘটনা আছে, আমরা একটু যেহেতু সময়ও আমাদের হাতে কম, কিন্তু আমরা ঝটপট একটু শুনে ফেলতেছি। আমি মূল পয়েন্ট গুলা বলে দিই। যদি সবে বরাতে রাত্র ছিল, তো আমার দুইটা বড় ভাই ছিল পাশের গ্রামে। তো আমাদের এলাকায় একটু মেয়ের সাথে দেখা করার কথা ছিল। যাই হোক ফাইনালি সে আমাকে বলে যে তুই মেয়েটাকে যাই বলবি আমি অমুক জায়গায় আসি, এই জায়গায় আসতে বলবি, একটা সাঁকু পাড়ি দিয়ে যাইতে হয়। যাই বলছি, তো বলার পরে দুইটা মেয়ে দুইটা ছেলে, হ্যাঁ ওরা দুই বন্ধু, ওরা দুইটা মেয়ে আসছে। তো এমন জায়গায় ওরা ডিসিশনটা ঠিক করছে দেখা করবে। ওই জায়গাতে দিনের বেলা, সুমন ভাই আপনি দিনের বেলা গেলে উপায় পাবেন। ওই জায়গাতে এমন একটা হন্টের জায়গা, আমি ছোটবেলা থেকেই শুনছি যে ওই জায়গাটা এত খারাপ। ওই জায়গায় দেখা করবে। তো আমি যাইতে চাই নাই, তো আমাকে টাকার লোভ দেখানো হয়, এই জন্য আমি টাকা পাইয়া যাই যে বলার জন্য সেই মেয়েকে আর কি। তো যাই হোক ওরা দেখা করতে গেছে, তো বলতেছে যে তুই এই জায়গায় একটু বস, আমরা একটু কথা বললে আসতেছি আর কি। তো আমি বসে আছি, তো জাস্ট 10 মিনিট পরেই 4 জন চলে আসে তাড়াহুড়ার ভিতরে। আমি বসে সিগারেট খেতেছি, তো আমার আয়সা বলতেছে কি ওই রাস্তায় আসার পরে আমার কাছে আসার পরে বলতেছে ওর ভাইয়া বিদেশ থেকে একটা লাইট পাঠাইছে, অনেক দামি টর্চ লাইটটা নিয়ে গেছিল। তো সে টর্চ লাইটটা নাকি ফেলে আসছে। তো আমি বলছি ঠিক আছে 3 জন যাইয়া নিয়ে আসি। হ্যাঁ, ওনারা 2 জন যাবে না, কারণটা আমি জানতে চাইলেও বলে না যে তুই যা, তোকে আরো 100 টাকা দিই। তো আমি মনে করছি যে লাইটটার দাম অনেক, এই জন্য ওনারা 100 টাকা দিতে চাই। তো সে আমাকে আরো ফাইনালি নগদ 100 টাকা দিয়ে দেয়। মোবাইলের লাইটটা নিয়ে আমি চাই সেই স্পটে। মানুষ আসলে কিরকম ওই জায়গাতে এমন একটা বট গাছ ছিল, আমার নানার মুখে শোনা, আমি কখনো দেখি নাই। ওই বট গাছের উপরে দাঁড়ালে পুরো জামালপুর শহর দেখা যাবে, এত বড় ছিল। আর ওই বট গাছের পাশে কি ঘর বাড়ি 1/2 কিলোমিটারের ভিতরে কোনো ঘর বাড়ি নেই। আচ্ছা আচ্ছা। আর চতুর্দিকে শুধু একটা ওই যে খাল বললাম, খালটা বয়ে গেছে, আর এত জংলা। আর ওই জায়গাতে একটা বিল্ডিং উঠছে অদ্ভুত ভাবে। ওই জায়গায় তো বাড়ি করা মানুষ প্রশ্ন ওঠে না, কিন্তু মাটির নিচে থেকে বিল্ডিংটা উঠছে ঢালাই করার মতো।
আসলে, ভাঙে নাই এখন পর্যন্ত আছে, আপনি গেলেও দেখতে পারেন। আর চতুর্দিকে শুধু জঙ্গল, মানুষ এদিকে আশেপাশে আবাদও করে না, শুধু কাঁঠাল গাছ আম গাছ আছে, এগুলো কেউ খায়ও না, মানে এরকম জায়গা যাইতে উপায় পায়। তো আমি টাকা পাই গেছি, মানে তখন গ্রামে ছিলাম, টাকা পয়সা মানে পাইতাম না, তখন টাকাটা পাই আমি ফাইনাল ডিসিশন নিয়ে যে আমি যাবো লাইট দিত। তারপর কি দেখলেন আপনি লাইট আনতে? তারপরে লাইট আনতে গেছি, লাইট আনার ওই জায়গায় একটা আম গাছ ছিল, অনেক পুরানো, আমি জানি ওই গাছে কোনো নাম ধরে না। তো যাওয়ার পরে আমি নিচের দিকে লাইট খুঁজতেছি, তো লাইট মেরা আমার কাছে মনে হইতেছে আম গাছের উপর থেকে পানি পড়তেছে নিচে, ঝুম 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 শব্দ হইতেছে, ঠিক আছে, একদম পানি পড়লে যেরকম একদম গ্লাস থেকে যেরকম পানি পড়লে নিচে শব্দ হয় না, এরকম একটা শব্দ হইতেছে। তো আমার তো উপরে তাকানোর প্রশ্ন ওঠে না, যেহেতু আমি লাইট খুঁজতেছি নিচে। আমি যখন উপরের দিকে তাকাইলাম, আমার কাছে মনে হলো আম গাছের ডাল ফাঁক করে দুইটা হাত ধরে আছে, হাত দুইটা এরকম মেলানো, পুরা হাতটায়, হাত যে এত লম্বা তা না, স্বাভাবিক মানুষ হচ্ছে একটু লম্বা, আমি এটা বলবো, আর পুরা হাতটায় সাদা কাপড়ে পেঁচানো, মানে একটা আঙ্গুল পর্যন্ত দেখা যাইতেছে না, জাস্ট দুইটা হাত এরকম এরকম লড়তেছেও না চড়তেছেও না, শুধু হাতই দেখেছেন? আর শুধু হাত, আমি আর কিছু দেখতে পারি না। ওই হাত দুইটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে আমি যতটুকু জানি আসলে কি কোনো পানি পড়েছিল না শব্দই হচ্ছিল? এরকম একটা শব্দ হইতেছিল যে মনে হয়েছে আমার পায়ের কাছে পানিটা পড়তেছে আম গাছের উপর, কিন্তু কোনো পানি আপনার গায়ে পড়েনি? পানি পড়ে না, শব্দ হইতেছে, পানি পড়লে যেরকম শব্দ হয় আর কি এরকম। তো এই জন্যই আমার উপরে তাকানো, আর উপরে তাকাই আমি এই জিনিসটা দেখি, দুইটা হাত আম গাছ। কি হলো, তো আমি তো তখন দেখে আর সেন্সলেস হয়ে গেছি। তো আমরা যারা উদ্ধার করে, যে বড় ভাইটা আমার পাঠাইছিল, তারা 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আমি আসি না কেন, জন্য আরো মসজিদ থেকে 4-5 জন পোলাপান নিয়ে এসা সবাই দেখছে। আর সবই বরাদ্দের রাত ছিল, তো অনেক পোলাপান ছিল, মানুষজন পেয়েছে রাস্তা পেয়েছে। তারপর যে আমার নিয়ে আসে, দেখে যে আমি একদম সেন্সলেস হয়ে পড়েছি। তো আমার ছিল লুঙ্গি পরানো, লুঙ্গিটা খোলা ছিল। তারপরে নিয়ে আসছে, মসজিদে আনার পরে আমার হুশ হয়েছে, ওই জায়গাতে আমার হুশ করতে পারেনি, খুলে করে নিয়ে আসছে মসজিদে এসে হুজুরের ফুটো দিয়ে ইটি দিয়ে পরে হুশ করছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার টোটাল ঘটনা। তো যাই হোক, লাস্টের দিকে যে ঘটনাটা শুনলাম আমরা, খুব ছোট হলেও মানে জাস্ট ওই মোমেন্টটা যদি একবার চিন্তা করতে পারেন যে আপনি এমন একটা জায়গায় আছেন যে যেই জায়গাটা দিনের বেলা গেলেও আপনার গা ছমছম করে, এবং ওই জায়গাতে যদি আপনি হঠাৎ অদ্ভুত কোনো কিছু দেখতে পান, ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ মনির ভাই আপনাকে। আর একটা কথা বলতে চাই প্লিজ, সেটা হলো আমি ওই জায়গাতে যাইতাম না, টাকা দেখছি, আমি টাকা দেখে টাকার জন্য গেছিলাম। সেটাই, আপনি মানে জাস্ট টাকার লোভ দেখানো হয়েছে সেই জন্য গেছিলাম। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন, সেই জন্য আপনাকেও ধন্যবাদ ভাই। চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, শান্ত আছি সাথে সাথে আছে আরজি কিবি এবং সুমন, এবং আরো একটি ঘটনায় চলে যাচ্ছি। তবে সেই ঘটনায় যাওয়ার আগে আপনার নামটা এবং পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আমার নাম হচ্ছে রাহাত খান, আমি ঢাকাতে বসুন্ধরা আবাসিকেই থাকি, আর বাড়ি হচ্ছে ঢাকায় ড্যামরাতে। আচ্ছা, তো আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাচ্ছি। কি ঘটেছিল আপনার সাথে? আমার সাথে যেটা ঘটছে ওটা হচ্ছে চিটাঙে হয়েছিল ঘটনাটা। আমার বাবা চিটাঙে চাকরি করার কারণে আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় রোজারিতে চিটাঙই করা হয়, তো আমিও চিটাঙে বড় হয়েছি। তো এই অ্যাজ ইউজুয়াল এবার লাস্ট ঈদটাও আমার চিটাঙে করা হয়েছে। ঈদে হচ্ছে সারাদিন ঘুরে পরে ফ্যামিলির সাথে ঘুরে পরে রাতে হচ্ছে আমার সব ফ্রেন্ড একত্র হই। রাতের বেলা অ্যাজ ইউজুয়াল আমরা বাইরে থাকি। এবার হচ্ছে আমরা বাইরে ছিলাম, এবার হচ্ছে আমরা চিটাঙে পুরান একটা ব্রিজ আছে, কর্ণফুলী ব্রিজ, যারা চিটাঙে আছে তারা চিনবে। ব্রিজটা হচ্ছে স্টিল এবং কাঠের। ওই ব্রিজটা এখন আর ইউজ করা হয় না, আজকে প্রায় 2 years এর কাছাকাছি হচ্ছে ব্রিজটা ইউজ করা হয় না। দিনের বেলা অনেকেই ঘুরতে যায়, আমরা হচ্ছে ওই দিন রাতে ওই ব্রিজেই ঘুরতে গেলাম। কয়টার দিকে গেলেন আপনারা? ঠিক আমরা যেতে যেতে 12:30টার উপরে আছে। মানে প্ল্যানটা এরকম ছিল যে নীরব নিরিবিলি জায়গা আছে, ব্রিজে যেহেতু এখন কেউ যায় না, হ্যাঁ, আর ওখানে বাতাস থাকে, ওখানে আলাদা একটা ফিল আছে ওখানে যায়। আচ্ছা, তো আমরা ওখানে ব্রিজের এই পারে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, চা খেলাম। এরপর আমরা ঠিক করলাম যে চায়ের দোকান কি ছিল? তখন আমরা ব্রিজের গোড়াতেই ছিলাম, ওই গোড়াতে চায়ের দোকান ছিল একটা। আমরা চিন্তা করলাম যে আমরা মাঝখানে যাই বসবো, কিছুক্ষণ টাইম কাটে ওই পারে যাবো অথবা মাঝখানে যাই বসবো, এরপর আমরা চলে আসবো। ভোরবেলা দিক পর্যন্ত আমার হাতে সময় ছিল। হাঁটতেছি, আমরা গ্রুপ করে হাঁটতেছিলাম, 3-4 করে গ্রুপ করে হাঁটতেছিলাম। তো এরকম হাঁটতে হাঁটতে একটা সময় হচ্ছে কি আমাদের একটা ফ্রেন্ডের মিসিং হয়ে যায়। তো ও মিসিং হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে প্রথমে টের পাইনি যে ও মিসিং হয়ে গেছে। মানে 9 জন থেকে একজনকে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, একজন থেকে, ও লাস্টে ছিল, লাস্টের গ্রুপে ছিল। 2টা গ্রুপ সামনে দিয়ে চলে গেছে, আমরা বাকি হচ্ছে পিছনে খুঁজতেছিলাম। কিছুক্ষণ পর ফোন করে বললো যে প্রায় অনেক দূর, ব্রিজে অনেক দূর চলে গেছে, 20-25 মিনিট হাঁটছে ওরা। আচ্ছা, যেহেতু আমি ব্রিজটা দেখিনি, আমি আসলে আন্দাজ করতে পারছি না ব্রিজটা ঠিক কতটুকু বড়। ব্রিজটা অনেক বড়, যারা চিটাগাং আছে কর্ণফুলী ব্রিজ ক্রস করছে কিংবা হচ্ছে যারা কক্সবাজার গেছে তারা অবশ্যই চিনবে এই ব্রিজটা। ব্রিজটা অনেক বড়। 15 মিনিট ম্যাক্সিমাম হাঁটার পর আমাদেরকে ফোন দিচ্ছে যে ওকে সামনে পাইছে। তো আমরা সামনে গেলাম, ওর সামনে যাওয়ার পরে প্রথম ও বলতেছিল কি হয়েছে,
তো ও সাডেন ওকে নিজেই ওখানে আবিষ্কার করছে ওখানে পড়ে আছে। তো ও উঠে ভয়ে একটা সিগারেট ধরেছে। তো ও অ্যাকচুয়ালি শুনছে যে মানে এরকম ভৌতিক কোনো কিছু হলে আগুন থাকলে জিন টিন, ও এই ধরনের জিনিস চিন্তা করছে। তো ও যখন বলছে আমরা সবাই খুব হাসাহাসি করছি, অত সিরিয়াসলি আমরা নিই নাই। মানে পড়ে আছে বুঝি নাই, মানে সে ওর কথা হচ্ছে ও সাডেনলি ওকে এখানে ফাইন্ড আউট করছে। ও বলছে ও একটা মেয়েকে দেখছে সামথিং, মেয়েটা হচ্ছে ব্রিজের গোড়ায় দাঁড়ায় ছিল, ওর কাছে মনে হচ্ছিল যে মেয়েটা সুইসাইড করবে এই ধরনের কোনো ইচ্ছা আছে। তো ও হচ্ছে ভয়ে হচ্ছে চোখ বন্ধ করে এরপরে হচ্ছে উল্টা দিকে ঘুরে গেছে। এরপরে ও আবার ঘুরে তাকাইছে, বাট এরপরে ও কিছু দেখেনি। আসার পর আমরা বলতেছিল তখন আমরা এমনিতেই একটু ভয় পেয়েছিলাম, যে কারণ হচ্ছে ও এক তো হচ্ছে পিছনে ছিল, সামনে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, প্লাস হচ্ছে যদি জায়গা থেকে আমরা সবাই একই সাথে হাঁটতেছি, ও এত তাড়াতাড়ি এত সামনে যাওয়ার কোনো ওয়ে নেই, কারণ ওই ব্রিজে কোনো গাড়ি ঘোড়া মানুষজন কিছুই নেই। ও কিভাবে এত সামনে যাবে? আচ্ছা, আর আমাদের চোখ এড়াইও চলে যাওয়ার কথা না। তো এই কারণে আমরা একটু সারপ্রাইজ ছিলাম। কিন্তু ও যখন মানে ওই মেয়ে দেখছে, মানে লাভ দেওয়ার জন্য ট্রাই করছে, এগুলো শুনে আমাদের আসলে কিছুক্ষণ হাসি আসতেছিল। তো হঠাৎ করে হচ্ছে আমরা এগুলো ওকে এটা ওটা বুঝাইলাম, বোঝানোর পর হচ্ছে আমরা বললাম চল ওদিকে যাই। তো এর মধ্যে দুই একজন হচ্ছে একটু ভয় পেয়ে গেছে, ওরা হচ্ছে বলতেছে না চল ব্যাক করি। এরকম কোনো কিছু নাই। আমরা প্রায় প্রতি বছরই হচ্ছে ঈদ আসলে এই ব্রিজের দিকে আসি। পরে দিয়ে আমরা ঠিক করলাম যে যেহেতু বেশিরভাগ ছিলাম যে না ওই পারে যাবো, আমরা তো যাই, সমস্যা নেই, আর কিছু হলে দেখা যায়। তো আমরা ওই পারে যাওয়ার জন্য আবার সামনের দিকে হাঁটতেছি। হাঁটার পর ওর যে বলছে সবার মাথার মধ্যে ওটা কাজ করতেছিল যে এরকম কিছু হয়েছে। তো হঠাৎ করে হচ্ছে আমরা হচ্ছে কান্নার শব্দ শুনতে পেয়েছি। তো কান্নার শব্দ শুনতে পর ব্রিজের দুই পাশে হচ্ছে মানুষের হাঁটার জন্য জায়গা আছে, আচ্ছা আলাদা আলাদা, মানে যাতে করে ব্রিজের উপর দিয়ে হাঁটতে হয়। এটা হচ্ছে স্টিলের করা, তো দুটো পাশে হচ্ছে আলাদা। ওটা হচ্ছে টপকায় ওই পাশে যাওয়া লাগে যদি মানে মেইন ব্রিজটা থেকে ওই পাশে যেতে হয়। একটু সামনে আগে দেখলাম যে সামনে একটা মেয়ে ওই অপোজিট সাইডের যে হাঁটার ওয়েট আছে, ওয়াকওয়েট আছে, ওই ওয়াকওয়েতে একটা মেয়ে দাঁড়ায় আছে। আচ্ছা, এই মেয়েটা কি ওই মেয়েটা যে মেয়েটার কথা আপনার ফ্রেন্ড বলছিল যে কিছুক্ষণ আগে দেখেছেন? তো ও তখন দাবি করতেছে দোষ এটা ওই মেয়েই হবে, কারণ হচ্ছে ওই মেয়ের পরনে যে ড্রেস ছিল ও বলছে একই ড্রেস পরা। আচ্ছা, কি সুইসাইড করা ট্রাই করছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটুকুই তো দেখেছিল। আমরা আসলে সুইসাইড করবে কিনা বুঝতে, বাট ও হচ্ছে দাঁড়িয়ে কান্না করতেছিল প্রথমে। আচ্ছা আচ্ছা, তো কান্না করতেছিল। তো আমরাও চিন্তা যে এক হচ্ছে এই জায়গায় এই টাইমে একটা একলা মেয়ে। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে হচ্ছে একটা খুব পজিটিভ ফ্রেন্ড সেখানে থাকে, খুব ইংলিশ টাইপের থাকে, বুঝতে পেরেছি। তো ও হচ্ছে গিয়ে প্রথমে এটা নিয়ে খুব ফান করতেছিল, দোষ একটা মেয়ে চল। তো ও হচ্ছে ওই একটা মেয়ে দেখছে মানে দুষ্টমি করবে, ও ওই সেন্স থেকে খুব করতেছিল। তো আমরা হয়তো ভাবছিলাম যে এখানে হবে আশপাশে এলাকার কোনো লোকাল কোনো মেয়ে হবে, হয়তো মন খারাপের জন্য এখানে এসে হয়েছে। তো আমরা হচ্ছে কাছে যাবো কি যাবো না বলে চিন্তা করতেছি, আস্তে আস্তে আগাচ্ছি। আগানোর কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটা হচ্ছে ব্রিজের উপর এই হাতলের উপর উঠে দাঁড়াচ্ছে। তো ওইটা দাঁড়ানোর পর আমরা তখন মোটামুটি বুঝে গেছি যে মেয়েটা হচ্ছে হয়তো সুইসাইড করার কোনো চিন্তা আছে। আমরা কাছে যাচ্ছি, ডাক দিলাম আমরা অনেকক্ষণ ধরে, কিন্তু মেয়েটা হচ্ছে এদিকে তাকাচ্ছিল না। আমাদের মধ্যে এখন মানে যতটুকু হচ্ছে কোনো ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ভয় কাছে, তার থেকে বেশি ভয় কাছে যে এখানে যদি কোনো অকারেন্স হয় তাহলে আমরা ফেসে যাবো, এই ধরনের একটা ভয় কাজ করতেছিল। তো কিন্তু ওই ফ্রেন্ডটা হচ্ছে ও বলতেছে ও সেম জিনিসটা দেখে ফেলছে। তো ও বলতেছে না সেম জিনিস যেহেতু রিপিট হচ্ছে, ও হচ্ছে মানতেছে না। উনি ভাবছে যে এটা প্যারানর্মাল। হ্যাঁ, ওর জায়গায় ডিটারমাইন যে ওইটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ও কোনোভাবেই সামনে যাচ্ছে না। তো ওর সাথে আরেকটা ফ্রেন্ড রয়ে গেছে। আমরা বললাম যেটাই হোক আমরা কথা বললে তো বুঝতে হবে, ডাক দিয়ে যদি কথা বলে তাহলে তো তুইও ক্লিয়ার হয়ে যাচ্ছিস। তো ও ক্লিয়ারের জন্য আমরা আরো ঠিক করছি আমরা যাই, এটাকে আটকাই, লাইফ সেভ করতে পারবো আরো বেটার, যাই কথা বলে কি হয় না হয় দেখা যায়। তো গেলাম, আমরা সামনে যাচ্ছি, মেয়েটাকে অনেকক্ষণ ধরে ডাকা রেখেছি। আমরা মোটামুটি খুব লাউডলি চিল্লাইছি। ব্রিজের মাঝখানের পরে তো ওখানে হচ্ছে চিল্লাইলে হচ্ছে আওয়াজগুলো আর ব্যাক আসতেছে না, এমনিতেই হচ্ছে টট পরিবেশ ক্লিয়ার হচ্ছে। তো একদম শেষের দিকে মানে আমরা কাছাকাছি চলে আসছি। আমরা হচ্ছে ওই যেটা ওই ওয়াকওয়ে যাওয়ার জন্য যে গ্রিলটা ক্রস করতে হয়, আমরা হচ্ছে ওই মেয়েটা আগে করে হচ্ছে গ্রিলটা ক্রস করে সামনে যাবো। মেয়েটা হচ্ছে তখন আমরা যখনই ওয়াকওয়েতে নামছি সবাই মিলে, তখন হচ্ছে মেয়েটা আমাদের দিকে তাকাইছে, নোটিস করছে। যখনই ও আমাদেরকে দেখছে তখন হচ্ছে ও খুব তাড়াহুড়ো করে নিচের দিকে লাভ দিচ্ছে। আমরা মেয়েটা ব্রিজের উপর থেকে নিচের দিকে লাভ দিচ্ছে, নিচে লাভ দিছে, পানিতে পড়লে একটা আওয়াজ হবে কিংবা মেয়েটাটা চিৎকার দিবে। আমরা নিচে সাথে সাথে নিচের দিকে তাকাই, যা দেখলাম সেটা হচ্ছে নিচে কিছু পড়ে। আচ্ছা, নিচে কিছু আর পড়ে, কিন্তু আপনার স্পষ্ট দেখেছেন মেয়েটা আমাদের সবার সামনে থেকেই পড়ছে। আমরা 9 জনই দেখতেছি তখন। তো নিচে কিছু পড়ে নেই। তো আমরা হচ্ছে মেয়েটা যে জায়গায় ব্রিজে যায় লাভ দিছে ওই জায়গায় গেলাম, মানে আরো ভালোভাবে বুঝাচ্ছি আশপাশে কোনো দিকে মেয়েটা ধরে টরে ঝুলে টুলে গেছে কিনা, আমরা এই ধরনের চিন্তা করতেছি যে ও হয়তো লাস্ট মোমেন্টে নিজের লাইফ সেভ করার চিন্তা করতেছে, হয়তো একদম পুরোপুরি পড়েনি, হয়তো কোনো পিলারের সাথে আটকে গেছে। হ্যাঁ, হয়তো লাস্ট টাইম নিজের লাইফ অনেক হয় না যে সুইসাইড অ্যাটেম্প করার পর শেষ সময় মনে হয় যে আমি মরবো না। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওই কারণে হচ্ছে উকি যেতে সেরকম। তো আমাদের ফ্রেন্ড একটা হচ্ছে বললো যে দোস্ত একটু আমি সামনের দিকে উঠে উপরের দিকে তাকাই, তোরা একটু আমাকে ধরে রাখ। ও হচ্ছে রিস্ক নিয়ে সামনের দিকে উঠে উপরের দিকে তাকাচ্ছে। তো নিচে কোনো আওয়াজ যেতে হয় না, আমরা মোটামুটি শিওর ছিলাম যে অবশ্যই আসে। তো ও হচ্ছে নিচের দিকে তাকায়, কোনোভাবে কিছু দেখলো না। তো আমরা অনেকক্ষণ ধরে ওখানে ছিলাম।
অনেকক্ষণ থাকার পর যখন কোনো দিক থেকে কোনোভাবে পাচ্ছি না, তো আমরা যেহেতু ঘুরতে পেরেছি, আমাদের সেলফি স্ট্যান্ড ছিল, ক্যামেরা ছিল, তো আমরা হচ্ছে সবার মোবাইলের টর্চ দিয়ে নিচে আলো দিচ্ছিলাম। তো আমি হচ্ছে যেহেতু ফটোগ্রাফার, আমার কাছে ক্যামেরা ছিল, আমি হচ্ছে ফ্ল্যাশের আলো বারবার মারতেছিলাম, বাকিদেরকে বলছিলাম কিছু দেখা যায় কিনা দেখার জন্য। তো আমরা এই সেলফি স্ট্যান্ড দিয়ে ক্যামেরা দূরে দিয়ে আমরা দেখার চেষ্টা করতেছিলাম কিছু দেখা যায় কিনা। তো ওখানে আমরা কাউকেই দেখিনি, কিছুই দেখিনি। আর ব্রিজটা হচ্ছে একটু কার্ভ করে, ভালোই কার্ভ ব্রিজটা। আমরা চিন্তা করলাম যে একটু সামনে গেলে আমরা ভালো দেখতাম। তো সামনে গিয়েও দেখতে পারলাম না। এরকম করে অনেকক্ষণ গেল, অনেকক্ষণ যাওয়ার পর আমরা আবার চিৎকার শুনলাম। চিৎকার শোনার পর আমরা চিন্তা করলাম যে মেয়েটা হয়তো নিচে ইয়াতে কোনোখানে আসে, হয়তো পানিতে পড়ে না, এই জন্য আওয়াজ নেই। চিৎকার শোনার পর আমরা হচ্ছে আবার আমরা একটু দূরে চলে গেছিলাম দেখার সুবিধার্থে। আমরা হচ্ছে আবার ওই জায়গায় দৌড়ে আসছি, সবাই দৌড়ে আসার পর হচ্ছে ওখানে আসার পরে তখন হচ্ছে দেখতেছি মেয়েটা আবার উঠে দাঁড়ায় আছে, মানে আবার ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, ওখানে উঠে দাঁড়ায় আছে, আবার উঠে দাঁড়ায় আছে। যে আমরা কাছে চলে আসছি আবার, ওই টাইমে হচ্ছে লাভ দিচ্ছে, মানে সেম ঘটনায় আবার সেম ঘটনায় রিপিট হচ্ছে। আমরা আবার আসছি কিন্তু সেম হচ্ছে এবার হচ্ছে নিচে পানিতে কেউ পড়ে। তো এই সেকেন্ড টাইম হওয়ার পর হচ্ছে আমাদের ওই ফ্রেন্ডটা খুব আরো বেশি ভয় পেয়ে গেছে। আমাদেরও মধ্যে এখন একটা কাজ করতেছিল। আমরা চিন্তা করলাম যে মেয়েকে আপনি দেখলেন আবার ব্রিজের উপরে উঠলো কখন, কিভাবে কি হলো, আসলে পুরো ব্যাপারটা একটা অতিপ্রাকৃত ব্যাপারের মতো মনে হয়। আমরা একটু ভয় পেয়েছিলাম, আমরা ডিসিশন নিয়েছি যত দ্রুত সম্ভব হচ্ছে আপাতত ওখান থেকে চলে যাবো আমরা। আমাদের মধ্যে একটা যেহেতু ভয় কাজ ছিল, আমরা সবাই হচ্ছে চিন্তা করছিলাম যে একটু পর পর হচ্ছে আমাদের লাইটার, একটু পর পর সিগারেট ধরাচ্ছিলাম। আমরা শুনছি জিন পরি টাইপের কিছু হলে এগুলো আগুন থাকলে কাছাকাছি আসে না, ব্যাড ইফেক্ট আসে না। তো আমরা খুব মানে মোটামুটি কাইন্ড অফ দৌড়াচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে ব্রিজটা পার হয়ে। আমরা ওই চায়ের দোকানে গেলাম, চায়ের দোকান ততক্ষণে বন্ধ হয়ে গেছে। আমরা হচ্ছে ব্রিজের ওই গোড়ায় হচ্ছে গাড়ি রেখে আসছি, কারণ হচ্ছে ব্রিজটাও যেহেতু ইয়া করে দিছে, মানে এখন কেউ ব্যবহার করে না, তাই ওঠা রিস্কি। তো আমরা হচ্ছে গাড়ি নিয়ে উঠি না, আমরা তাড়াতাড়ি করে গাড়িটাই নিয়ে রওনা দিয়ে গেছি। তো আমরা হচ্ছে পরের দিন আমাদের এই 9 জনের মধ্যে আমরা 5 জন পরের দিন দিনের বেলা আবার ওখানে গেছি। সামথিং হ্যাপেন, কি হয়েছে না হয়েছে ওটা জানে খোঁজ নেওয়ার জন্য, যে আসলে কোনো মেয়ে পড়েছে। আমার ইন্টারেস্ট একটু বেশি ছিল, যেহেতু আমি এমনিতে নিউজ পেপারে আসি, কাজ করতেছি। আমার ওই 4 জন ফ্রেন্ডকে নিয়ে আমরা 5 জন মিলে গেলাম ওই চায়ের দোকানে। আমরা বসলাম, ওনাকে কাহিনী পুরোটা বললাম। তো উনি বললো যে মামা বলতে পারি না, তবে এখানে কিছুদিন আগে হচ্ছে আপনার রোজার সময় একটা অকারেন্স এসে, সেহরির আগে কোনো একটা মেয়েকে হচ্ছে কিছু মানুষ হচ্ছে রেপ করার জন্য এরকম আসছিল। ওই মেয়ে হচ্ছে ওখান থেকে বাঁচার জন্য এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করছিল। আচ্ছা আচ্ছা। ওটা বলার পর তখন আমরা মোটামুটি এটা শুনলাম যে এই ধরনের কিছু হওয়ার কারণে হয়তো এই ধরনের কোনো অ্যাক্টিভিটি, ওই ব্যাপারটাই হয়তো আপনার চোখে এসে পড়েছে, আপনাদের চোখে এসে পড়েছে। পরে মেয়ের লাশ যখন পাওয়া গেছে তখন হচ্ছে ওই মামা থেকে যেটা শুনলাম, ওই লাশ হচ্ছে অলমোস্ট গলে গেছে। তো ওই মেয়ে আমার যখন মামাকে বললাম মামা এই ধরনের ড্রেস ছিল, তো উনি হচ্ছে বললো মেয়ের পরনের ড্রেস নীল কালারেরই ছিল। তো তখন আমরা বুঝলাম যে ওইটারই কোনো একটা ইয়া হচ্ছে। তো আমরা হচ্ছে ওই এলাকায় আরো কিছু ছেলেপুলের সাথে কথা বলার চেষ্টা করলাম। তো ওরা বললো যে এখানে যারা অকারেন্সটা করছে ওরা হচ্ছে চকরিয়ার ওদিক থেকে আসছে, এটা হচ্ছে কক্সবাজারের আগে একটা এলাকা, ওদিক থেকে এসে এটা করছে। এখানে এলাকার কিছু মানুষজন টের পাইছিল, কিন্তু ওরা হচ্ছে ওখানে বাইকটাই ছিল, ওরা চলে গেছে। পরে মেয়েটা যখন সুইসাইড করছে সবাই নদীতে স্রোত থাকার কারণে হচ্ছে ইমিডিয়েট ওই দিন পাওয়া যায়নি। তো পরের দিন হচ্ছে এটা চাকতাই খাল বলে একটা খাল আছে, ওই খালে হচ্ছে লাশ পাওয়া গেছিল। আচ্ছা, তো ততক্ষণে হচ্ছে লাশ পচে গেছে। হ্যাঁ, লাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ওরা হচ্ছে অলরেডি হচ্ছে ওকে রেপ করে ফেলছে। আই থিঙ্ক হয়তো আরো টর্চার করার চিন্তা করছিল বা আরো ইয়া করার চিন্তা করছিল। ওই মেয়ে হয়তো মোট কথা হচ্ছে বিভৎস একটা লাশ, মানে হ্যাঁ বিভৎস একটা লাশ ছিল। যখন মেয়েটা নিচে আত্মহত্যা করার জন্য পড়ছে, যেটা শুনলাম যে ও হচ্ছে সরাসরি পানিতে প্রথমে পড়ে নাই। আচ্ছা, ও হচ্ছে ব্রিজের এক্স্যাক্টলি যে জায়গায় পিলার ছিল ওই পিলার বরাবর লাফ দেওয়ার কারণে ওর হচ্ছে মাথার খুলি পুরো ফেটে গেছে। তখন আমাদের কাছে বুঝে আসলো যে এই কারণে হয়তো পানির যে শব্দ না পাওয়ার কারণটা এইটা একটা কারণ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনায় কোনো না কোনো কারণে আপনাদের চোখে আবার ফিরে এসেছে। মানে পুরো ব্যাপারটাতে একটা অতিপ্রাকৃতিক ব্যাপার। আমরা নিজেদের মতো করে একটা মিলাই নিছি যে এইটার কারণ তো থাকে, কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। আমরা নিজেরা হচ্ছে মোটামুটি মিলাই দিচ্ছি। তো এই ছিল আপনার ঘটনা? এইটাই ছিল। আর আমরা মোটামুটি এরপর ঠিক করছি যে আমরা নেক্সট টাইম হচ্ছে রাতের বেলা আর কোনো রোজায় বা আর কোনো ঈদে ওইদিকে যাওয়ার চিন্তা করবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ। ডর মানে ভয়, haunted by Brown Mr. Mango Candy, presented by Arugats। গল্প শুনতে শুনতে গভীর রাত। যে কথাটি বলছিলাম, ভয়ের স্বাদটা আসলে খুব মারাত্মক। মানুষ ভয়ের স্বাদ পেতে চায়, এবং যে কারণেই বছরের পর বছর, যুগের পর যুগ হলিউডে টলিউডে বড় বড় বাজেটের ভূতের মুভি হয়। ভূতের গল্প আমাদের ছোটবেলায় মিশে থাকে। ভৌতিক গল্প পড়তে ভালো লাগে বলেই
ভয়ের প্রতি অজানার একটা সাথে আমরা প্রতি মুহূর্তে বিচরণ করি। অজানাকে জানার এই যে ভৌতিক জিজ্ঞাসা, সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আমার খুব কাছের বন্ধু ছিল এক সময়, ও এই জিনিসটা অনুভব করতো একা থাকলে কিংবা খুব নির্জন জায়গায় থাকলে ওর কাছাকাছি কেউ একজন খুব কাছাকাছি থেকে ওকে ফলো করেছে বা করছে। এই অনুভূতিটা ভয়ের তীব্র একটা অনুভূতি। যারা অনেক যুক্তিসিদ্ধ মানুষ আছেন, যারা কোনো কিছুতেই ভয় পান না কিন্তু ভয়ের স্বাদ নেবার ইচ্ছা আছে, একটু চেষ্টা করে দেখতে পারেন। আমরা আবারও ফিরছি একেবারে শেষ ভাগে সুমন ও শান্তর কাছে। সো এক এক করে কিন্তু আমাদের প্রত্যেকের ঘটনা শোনা হয়ে গেছে এবং সেই সাথে সাথে রাতও অনেক হয়েছে, সময়ও কমে গেছে। সো বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে যেটা কথা দিয়েছিলাম শুরুতে, যে আপনাদেরকে বলেছিলাম যে ইমাজিন করুন এই বাসাটাতে কি ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে। হয়তোবা অনেকে অনেক চিন্তা করেছেন, এবার হচ্ছে আপনার চিন্তাধারাটা কতটুকু মিলে বাস্তবতার সাথে সেটা মিলিয়ে নেওয়ার সময় এসেছে। এবং শুরুতেই বলেছিলাম যে শান্ত আজকে এই জায়গাটা ম্যানেজ করেছে এবং এই জায়গাটার সন্ধান বের করেছে। সো আমরা শান্তর কাছেই, যদিও আমি জানি ঘটনাটা, শান্তর কাছে আমরা পুরো ঘটনাটা শুনতে চাই এবং আমি তো আছি। শান্ত, আমরা তোমার কাছেই শুনি এই ঘটনাটা। আসলে মূলত এই মুহূর্তে আমরা যে ফ্ল্যাটে পুরো ডটটাকে ধারণ করলাম, সেই ডটটা তখন স্টোর রুমের মতো হয়ে গেছে। কিন্তু বেশ কয়েকদিন আগেও, মানে আজকে থেকে 2 বছর আগেও দেখা যেত যে এখানে মানুষ থাকতেন। তো ঘটনার সূত্রপাতটা যখন হয় একটা নিউ কাপলকে নিয়ে, মূলত এই বাড়িওয়ালার যে ছোট ছেলে শফিকুর রহমান, উনি বিয়ে করেন এবং বিয়ে করার পর যে হয় না যে বিয়ে করার পর অনেকে দেখা যায় যে একটা ফ্ল্যাট দিয়ে দিচ্ছে, তো তার বাবা মা হচ্ছে তাকে এই ফ্ল্যাটটা দিয়ে দেয়, বলে যে নতুন বউর সাথে এই ফ্ল্যাটেই থাকবে আর কি। তো যখন বিয়ে হয় তখন তেমন কোনো প্রবলেম হয় না, নতুন ফ্যামিলির সাথে ওই বউটা এসেও। আমি মূলত হচ্ছে যে বউ ছিলেন আর কি, যে মহিলাটার থেকে আর কি গল্প শোনা হয়েছে, তার ঘটনাগুলি বলছি, যিনি আগে এখানে থাকতেন। তো উনি যেটা বললেন আর কি, যে এখানে আসার পর থেকে তেমন কোনো প্রবলেম নাই, হয়তো খুব ভালো লাগছে তার, কিন্তু প্রথম কয়েকদিন না ভালো যাওয়ার পর শুরু হলো সমস্যা। একটা পর্যায়ে গিয়ে তার মনে হতে শুরু হলো যে সে যখন ঘুমাচ্ছে দুপুর বেলায় কিংবা মধ্যরাতে তার চুল ধরে কেউ টেনে উঠিয়ে বসিয়ে দিচ্ছে আর কি। তো নতুন বউ এই ধরনের প্রবলেম যদি শেয়ার করে তখন ব্যাপারটা একটু উইয়ার্ড মনে হয় না? এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই ঘটনাটা আপনি চিন্তা করতে পারতেন যদি বাসায় অন্য কোনো মেম্বার থাকতো এই মুহূর্তে। এমন সময়ে এই ঘটনাগুলো ঘটেছে বাসায়, মানে দ্বিতীয় কোনো মানুষের উপস্থিতি এবং ফ্ল্যাটের গেট লাগানো, মেইন গেট থেকে শুরু করে রুমের বেডরুমের যে গেট এটাও লাগানো। তো তখন তো ওই ব্যাপারটা একটু অন্যরকম লাগারই কথা, কিন্তু তারপরে উনি কারোর সাথে শেয়ার করেন না, কারণ নতুন বউ কাউকে কি বলবে, কে কিভাবে নিবে, হয়তো আমাদের অনেকেই কিন্তু অনেক কিছু ভালোভাবে নিতে পারে না, তো ওই চিন্তাটাকে শেয়ার করে না। তো এইভাবে কাটতে থাকে, মানে 2-1 দিন চুল টেনে উঠায় ফেলে, তারপর হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে ঘরের মধ্যে দিয়ে, এই ধরনের প্রবলেম হয়, কিন্তু উনি কোনো একটা গায়ে লাগায় না। কিন্তু মেজর প্রবলেম শুরু হয় যখন সে হচ্ছে একটা বেবি হয়, তারপর থেকে বেবি হওয়ার প্রায় 5-6 মাস যখন হয়ে গেছে তখন থেকে হচ্ছে মূলত সমস্যা শুরু হয়। একদিন সে দুপুরবেলা ঘুমিয়ে গেছে বেবিকে নিয়ে, ওই বিছানার মাঝে হচ্ছে থাকে না যে ছোট বেবিকে প্রোটেক্ট করার জন্য 4-5টা বালিশ দিয়ে রেখে ঘুমায়েছে, তো ঘুমিয়ে আছে। হঠাৎ করে যখন ঘুম ভেঙেছে দেখে তার বেবি তার পাশে নেই। এখন 6 মাসের বাচ্চা যে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে বা হালকা হামাগুড়ি দিচ্ছে হয়তো, তার পক্ষে কিন্তু খাট থেকে নেমে ঘরের বাইরে চলে যাওয়া ইম্পসিবল একটা ব্যাপার। তো সে চিন্তা করে যে কি হলো, সে অতি দ্রুত উঠে ঘর চেক করে টয়লেটের দিকে দেখে যে টয়লেটের দিকে তার বাচ্চা ঘুমিয়ে আছে। একদম টয়লেটের ফ্লোরের মধ্যে পানির যে বালতি রাখা থাকে না, বালতির পাশে হচ্ছে সেই বাচ্চাকে হচ্ছে শুয়ে রাখা হয়েছে। এবং আমরা যে রুমটাতে বসেছি এই রুমটা দিয়ে আপনি ডান দিকে গেলেই হচ্ছে ওই টয়লেটটা পাওয়া যায়, এবং যেটার দরজাটা এখন পুরোপুরি লক অবস্থায় রয়েছে, পুরোপুরি লক করে দেওয়া হয়েছে। তো এই প্রথম প্রবলেমটা হওয়ার পর সে ঘাবড়ে যায়, বেশ ভালো মতোই ঘাবড়ে যায় এবং হাজবেন্ডের সাথে শেয়ার করে, এবং তখন হাজবেন্ড ওইভাবে নিতে পারে না, বলে যে হয়তো তোমার কোনো ভুল হয়েছে, সমস্যা নেই, নেক্সট টাইম থেকে একটু কেয়ারফুল থেকো, তাহলেই হবে। তো বাসায় একটা মিলাদ পড়ে দেওয়া হয়। তো মিলাদ টিলাদ পড়ানোর পর তার কিছুদিন পর আবার সেম ঘটনা, উনি রান্না করছেন, রান্না করা অবস্থায় বাচ্চা হচ্ছে এই বসে, মানে জেগেছিল, তখন ঘুমাচ্ছিল না, জেগেছিল, এমন অবস্থায় হঠাৎ করে এসে দেখে বাচ্চা নেই, বাচ্চা আবার সেই টয়লেটের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। টয়লেটের গেটটা হচ্ছে ভেড়ানো, মানে একদম লাগায় ফেলানো না, মানে একটু থাকে না যে হালকা ভিড়ি দিয়ে যেরকম হয় সেরকম আর কি।
তো এটা দেখে তার মনে আবার সন্দেহ জাগে। তো এমন করতে করতে একটা স্টেজ গিয়ে এমন অবস্থা হয় যে তার বেবিটা হচ্ছে, ওইটাও দুপুরের বেলায় কাহিনী, কারণ ওনার বাসায় ওইভাবে আর কেউ থাকতে না, রাতের বেলা হচ্ছে তার হাজবেন্ড আসতো। তো তখন হচ্ছে দেখে যে আমাদের অনেক পুরোনো ঢাকার কিছু টয়লেট বা দেখবে যে সুমন যে পানি থাকে না, তো বড় কিছু ড্রাম থাকে না নীল রঙের, এটাও ঢাকা শহর শুধু পুরনো ঢাকা বলেই না, অনেক এলাকাতেই রয়েছে, কারণ ঠিক মতো পানি থাকে না। হ্যাঁ, পানি স্টোর করার জন্য। তো ওখানে বড় একটা ড্রাম ছিল যেখানে হচ্ছে পানি স্টোর করা হতো আর কি। তো সে গিয়ে দেখে ওই ইসের মধ্যে ড্রামে একদম নিচে হচ্ছে তার বেবি ছটফট করছে, এবং ওই মোমেন্টে তাকে উঠানো হয়, এবং বেবিকে যখন উঠানো হয় তখন দেখে যে বেবি প্রায় মানে মারা যাওয়ার মতো অবস্থা। এবং কপাল ভালো যে মানে খুব দ্রুত ওই ব্যাপারটাকে পেয়ে গেছে আর কি, মানে তাড়াতাড়ি তাকে পানি থেকে তোলা, এবং সাথে সাথে তাকে ইসেতে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর বেবিটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। পরে পুরো ব্যাপারটা আসলে বেবিটার মা কোনোভাবে নিতে পারে না। তো একটা পর্যায়ে গিয়ে এক হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর তখন বলে যে আপনারা যে ফ্ল্যাটে থাকেন, এই ফ্ল্যাটে কি আছে আমি ঠিক ওভাবে বলতে পারবো না, তবে যাই আছে না কেন আপনি হয়তো কয়েকদিন বন্ধ করে রেখে খুব ভালো থাকতে পারবেন, কিন্তু ওইটা থাকার চাইতে না থাকাটাই বেটার হবে। কারণ যদি তখন কোনো কারণে আপনার বাচ্চা মানুষের ঘর একটু নাপাকির কারণে যদি দেখা গেল যে ওই বন্ধটা ছুটে যায়, তখন হচ্ছে আপনি কোনোভাবে আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা ছোট বাচ্চার সাথে যদি ফ্রিকুয়েন্টলি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, কখন মুহূর্তের মধ্যে কি ঘটে যায় এটা তো বলা যায় না আসলে, এবং বাচ্চাদের নিয়ে এই ধরনের রিস্ক নেওয়াই যায় না আসলেই। তো তখন উনি ডিসিশন নেয় যে নিজের বাড়ি থাকুক আর পরের বাড়ি থাকুক, এই বাড়িতে আমি থাকতে পারবো না। পরে তারা অন্য একটা ফ্ল্যাটে চলে যায়, এবং তারা অন্য ফ্ল্যাটে চলে যাওয়ার পর এই যে এখন আমরা যে ফ্ল্যাটটা বসেছি এটা পুরো স্টোর রুম হয়ে গেছে। দেখা যায় যে কবুতর, যেহেতু উপরে কবুতর পালা হয় তাই হচ্ছে এখন কবুতরের খাবার দাবার থেকে শুরু করে, এবং আমরা যে একটা স্মেল পাচ্ছি, সবাই যে স্মেল পাচ্ছেন, মানে এটা তো বুঝতেই পারছেন যে কিসের স্মেল এটা, এবং ধুলাবালি বলেছিলাম যে সবাই ঢুকে অনেকে হাঁচি কাশি শুরু হয়ে গিয়েছিল এই ধুলাবালিতে। সো এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে একটা নিজের বাসা। চিন্তা করেন একটা মানুষ ঢাকা শহরে কয়জন মানুষ নিজের বাসায় থাকতে পারে, তো নিজের বাসা ছেড়ে অন্য বাসায় থাকছে, এবং সেটা ভাড়াও দেয়নি, নিজের বাসাটা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে। সো বুঝতেই পারছেন যে কি পরিমাণে শক তারা এই জায়গাটা নিয়ে। এই হচ্ছে আর কি আজকের এই জায়গাতে এত ধুলাবালির মধ্যে, এত বাজে স্মেলের মধ্যে আপনাদেরকে এনে বসানোর জন্য। সো আজকের মতো শান্ত, চলো উঠি আজকের মতো র্যাপ আপ করি। সামনের সপ্তাহে আবারও কোনো একটা হন্টেড প্লেস থেকে কথা হবে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, প্রেজেন্টেড বাই আরুকা। অন্যরকম একটা অনুভূতি নিয়ে শেষ হচ্ছে আজকের দর। 4 জন বন্ধুকে পেয়েছিলাম আমরা, অন্নি, সাব্বির, মনির এবং রাহাত। হয়তো আগামী পর্বে হয়তো আপনিও থাকতে পারেন আমাদের সাথে। ডর এগিয়ে চলছে। ডর মানে ভয়, আর সেই ভয়টি সহস্রাধিক জনে আমরা ছড়িয়ে দেই। বিজ্ঞান দিয়ে উত্তর খুঁজলে আমরা আপনাকে মানা করব না, কারণ আপনি যদি পুরোপুরি বৈজ্ঞানিক একজন মানুষ হয়ে থাকেন, এই অনুষ্ঠানটি আপনার জন্য নয়। যারা ভয়ের স্বাদ পেতে ভালোবাসেন তাদের জন্যই ডর। আবারও ফিরব, কথা দিচ্ছি। লোবান, সুমন, শান্ত এবং আমি আরজে কিবরিয়া। আর সাথে থাকবেন হয়তোবা আপনি। শুভরাত্রি। ডর মানে